questions with pulsar. We'll come to that. Ekটু wait. এটাতে আসি। স্যার গতকালকে একটা জি স্যার বলেন। স্যার কোশ্চেন নাম্বার 1C তে কথাটা যদি ইনফাইনাইট এজ নিয়ে হইতো তাহলে মানে অ্যানসারটা কি রকম হইতো? হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা আরেকবার দেখি। The commonly accepted solution to Olber's question is that the universe is expanding and has a finite age. Finite age মানে এই কনটেক্সটে কি বুঝাইছে? I hope you all remember. Exactly, good. Yes, Rakib, absolutely right. যে একটা ফিক্সড পয়েন্ট থেকে স্টার্ট হয়েছিল, যে ফাইনাইট এজ বলতে এটা বোঝাচ্ছে। আর তুমি যদি বলো কোনো যদি ইয়ে না থাকতো, বিগিনিং না থাকতো, যে শুরু নাই কোনো, সব সময় চলে আসতেছে, তখন আমার আইডিয়াটা কি হতো? যে দেখো ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, এই যে অ্যাকসেপ্টেড সলিউশন, ওর তো প্রবলেমটার সলিউশনটা কি? যে এক্সপ্যান্ড করতেছে, যে লাইট এসে এখনো পৌঁছায় নাই। দিস ইজ দ্য আইডিয়া। আসিফ বুঝতে পারছো? তাকে আরেকবার বলবো। স্যার আমি জিজ্ঞেস করছি ইনফাইনাইট এজ হইলে ব্যাপারটা কিরকম হইতো যদি মানে সাপোজ লেটস সে ইউনিভার্স অফ ইনফাইনাইট এজ। রাইট, তার মানে কি? যে ইনফাইনাইট এজ যদি হইতো, শুরুটা আর কোনো নাই, তার মানে সারা জীবন ধরে আসতেই আছে লাইট। যেহেতু সারা জীবন ধরে আসতেছে, তাহলে সব জায়গার থেকে কন্টিনিউয়াসলি লাইট এসে আমাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে। ফাইনাইট এজ হওয়ার কারণে কি হচ্ছে? যেহেতু শুরু হয়েছিল, লাইট এখন এসে পৌঁছায় নাই। ইনফাইনাইট এজ মানে কি? বাই দ্যাট টাইম সারাক্ষণ সবকিছু পৌঁছায় গেছে আমাদের কাছে লাইট। তখন আর নাইট স্কাইটা এরকম ডার্ক লাগতো না, তখন দ্য নাইট স্কাই উড হ্যাভ বিন ব্রাইট। ওকে স্যার। ফাইনাইট হওয়ার কারণে রাত্রেবেলা আকাশের দিকে তাকাইলে অন্ধকার লাগে, আর যদি ইনফাইনাইট এজ হতো, জাস্ট দ্য কনভার্স আর্গুমেন্ট, তার মানে কি কন্টিনিউয়াসলি লাইট অলরেডি আমার কাছে পৌঁছায় গেছে সব জায়গার থেকে, তখন কিন্তু আর ডার্ক লাগতো না, তখন দ্য নাইট স্কাই উড অলসো হ্যাভ বিন ব্রাইট। এবার কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তারপর আসি। In early 20th century, Edwin Hubble carried out research on objects known as, guys, সবাই কপি রেডি রাখো, everyone please keep your copy ready. যখন আমরা ইউনিট 5 এর কোশ্চেন পেপারে যাব, তখন এই কোশ্চেনস গুলো we can skip. Please write down এটা কত নাম্বার কোশ্চেন। This question is from Edwin Hubble, question number 14. কোন ইয়ারের বলতেছি? This is from Jan 2016. Yes, লিখে রাখো Jan 2016, question number 14 সলিউশন। তাহলে গাইস যখন আমরা একদম ফুল পেপারে যাব, তখন এই পার্টগুলো আমরা স্কিপ করতে পারবো। তাহলে যেটা করা জিনিস 2 দিন আগে করছি, সেটা আরেকবার নতুন করে করার দরকার নাই। সবাই কি শুনতেছো গাইস? বুঝতেছো কি বলতেছি আমি? এভরিওয়ান? ইয়েস স্যার। প্লিজ লিখো, অ্যাস্ট্রোফিজিক্স হেডিং দিতে পারো, তারপর লিখো Jan 2016 question number 14 solution. Let's get started. Hubble used standard candles to determine the distance to this nebula. Explain how a standard candle can be used to determine distance. 3টা পয়েন্ট প্লিজ খেয়াল করে দেখো। স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ইউজ করে আমি কিভাবে, হোয়াট ইজ আ ওয়ার্ড দেখো তো, ক্যান বি ইউজ টু ডিটারমাইন দ্য ডিস্টেন্স। আমার কি ওয়ার্ড হলো এখানে? ডিস্টেন্স। স্ট্যান্ডার্ড ক্যান্ডেল ইউজ করে ডিস্টেন্স কিভাবে আমি ফিগার আউট করব? হোয়াট ইজ পয়েন্ট নাম্বার 1? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল জিনিসটা কি? Don't you think this should be my very first point? Or if you recall, sir, কোন year? Jan 16. হ্যাঁ, Jan 16 question number 14. আমার লেকচারটা দেখো, বের করলাম। এই লেকচারে আমি যদি নামাতে থাকি ওয়েন্স ল, স্টিফেন বোলসম্যান ল, এগুলো দেখার পরে ডিসটেন্স টু স্টার্স টপিকের ভিতরে ট্রিগোনোমেট্রিক প্যারালাক্স শেষ করে এই যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। লুক এট দ্য মেথড। এইখান থেকে the radiation flux of the standard candle is measured on earth. The distance of the star ASNA is calculated using inverse square law. 2টা পয়েন্ট আছে, কিন্তু আমাকে কোশ্চেন কত মার্কের করছে গাইস? দিস ইজ দ্য লেকচার, রাইট? এটা তোমার নোটেই আছে। আর কোশ্চেনটা কত মার্কের দেখো তো, থার্ড। হোয়াট ইজ দ্য থার্ড পয়েন্ট? 2টা পয়েন্ট তো বললাম। থার্ড পয়েন্টটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল জিনিসটা কি,
এই যে তুমি যে ইনভার্স স্কয়ার ল ইউজ করে বের করবা, প্লিজ কেয়ারফুলি নোটিস করো গাইস। রেডিয়েশন ফ্লাক্স অন আর্থ মেজার করবা, এট আর্থ মেজার করবা। তারপরে ইনভার্স স্কয়ার ল, দিস ইজ ইনভার্স স্কয়ার ল, 4 পাই ডি স্কয়ার, এটা দিয়ে এই ডিসটেন্স বের করবা। রেডিয়েশন ফ্লাক্স মেজার করবা, এই ডিসটেন্স বের করবা। 4 আর পাই কনস্ট্যান্ট, বাকি থাকে কি গাইস? ডোন্ট ইউ থিংক থার্ড মার্কটা দিবে লুমিনোসিটির কথা বলার জন্য? এভরিওয়ান প্লিজ ক্লিয়ার ইউর হেড, এক্সট্রা কিচ্ছু চিন্তা করো না, আমি যা বলি জাস্ট ফোকাস অন দ্যাট। টেল মি গাইস, তাহলে এই ইনভার্স স্কয়ার ল দিয়েই যদি স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ডিসটেন্স ডিটারমাইন করে, রেডিয়েশন ফ্লাক্স আর্থের উপর আমি মেজার করলাম, ডিসটেন্স ডিটা আমি ক্যালকুলেট করব ইনভার্স স্কয়ার ল দিয়ে। দুটা পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট যেটা বাকি থেকে যায় সেটা কাকে নিয়ে কথা বলতে হবে? আমার লুমিনোসিটি। হাউ ডু আই অ্যাড্রেস লুমিনোসিটি ইন মাই অ্যান্সার? এনি আইডিয়াস গাইস? ইউল বি সারপ্রাইজড টু নো। সবাই শুনতেছো আমার কথা? এভরিওয়ান, ক্যান ইউ অল হিয়ার মি? Yes, sir. ওকে ওকে, ইউল বি সারপ্রাইজড টু হিয়ার যে আমার লুমিনোসিটির স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ডেফিনেশনটাই আমাকে এই লুমিনোসিটির পার্টটা কভার করে দিবে। যেহেতু উই আর টকিং অ্যাবাউট স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের definition কি guys? Standard candles are astronomical objects of known luminosity. একদম শুরুর পয়েন্টেই এটা, স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস আর অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস অর অফ নোন লুমিনোসিটি। অর আরো ইজি করে বলতে পারো, স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস হ্যাভ এ নোন লুমিনোসিটি। গাইস এবার কি ক্লিয়ার? তিনটা পয়েন্ট। স্যার আপনার লেকচার স্যার শিটে যেমনি ডিটেইল ছিল ওগুলো লিখতে হবে না, টাইম না না পিরিয়ড না তারপর না না সেকেন্ড ভ্যারিয়েবল। আচ্ছা, আমি যদি এখন সবকিছু এই কোয়েশ্চেন পেপারের মার্ক স্কিম দিয়ে দিই তাহলে কেমন দেখায় ব্যাপারটা, তাই না? অফকোর্স অ্যান্সার তো আমি দিবই, কিন্তু লেকচার শিটে তো আমি একটু ডিটেইল করে দিছি, তাই না? দিস ইজ পয়েন্ট নাম্বার 1, দিস ইজ স্যার একটু রিপিট করেন সবগুলো। পয়েন্ট নাম্বার 2। বাবা একটু দেখো না, একটু দেখে বোঝার চেষ্টা করো। আমার রিপিট করতে কোনো প্রবলেম নাই, কিন্তু রিপিট তো করতে আসছি 1 বছর ধরে। হাউ ইজ দ্যাট হেল্পিং ইউ? একটু দেখে পয়েন্টস গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো। এই যে আমি যতটুকু হাইলাইট করলাম উপর থেকে, দিস আর ইয়োর 3 পয়েন্টস। স্যার একটা জিনিস বুঝলাম না, কোন জিনিসটা বুঝো না আনাফ? বলো, বলতেছি আমি। আমরা তো ডিসটেন্স বের করার চেষ্টা করতেছি, আবার ঠিকই লুমিনোসিটি বের করতে মানে লুমিনোসিটি বের করলাম কোথায় তুমি বলো? ও আচ্ছা আচ্ছা, লুমিনোসিটি জানি আর ফ্লাক্স জানি, তখন ডি সাবজেক্ট করব। হ্যাঁ সেটাই তো বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবার ক্লিয়ার এবার? স্যার স্যার স্যার। আনার যে কথাগুলো বললো এই তিনটাই তো পয়েন্ট, লুমিনোসিটি জানি হ্যাঁ, আর ওই যে রেডিয়েশন ফ্লাক্স মেজার করব, মেজার করব আর ডি বের করব ফর্মুলা ইউজ করে, এই তিনটাই তো পয়েন্ট। ইনভার্স স্কয়ার ল ইউজ করে। এক্স্যাক্টলি, দিস আর দ্য 3 পয়েন্ট। সেটা তো এই যে আমি হাইলাইট করেও লাগছে, আমি আন্ডারলাইন করলাম কেন বলো? আন্ডারলাইন করছি তো দিস ইজ দ্য অ্যানসার, এটা বোঝানোর জন্য। এবার ক্লিয়ার গাইস এভরিওয়ান? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে স্যার এই কোয়েশ্চেনটা থেকে ডি সাবজেক্ট করে বানাই রেখে দিলে থার্ড পয়েন্টটা হয়ে যাবে না? আবার কি লেখা লাগবে? আর কিছু লেখা লাগবে না তো, এটা লিখিয়ে তো দিছি। দেখো আমি পুরো অ্যানসারই কিন্তু বললাম। এই যে দ্য ডিসটেন্স অফ লিখবা না, টু দ্য স্টার is calculated using inverse square law. Inverse square law লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। এবার বুঝছো? এবার কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, নেক্সটে যাই। Suggest why some standard candles can only be used to determine distances to relatively close galaxies. তুমি বলবো wait a second, ক্লোজ গুলা না আমরা ট্রিগোনোমেট্রিক প্যারালাক্স দিয়ে বের করি, আর ডিস্টেন্ট গুলা আমরা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল দিয়ে বের করি। এখানে আবার বলতেছে ক্লোজ। গাইস আই হ্যাভ টু টেল ইউ অল সামথিং। আমি একটা ব্ল্যাঙ্ক পিডিএফ এ দেখাই, এই জিনিসটাতে আমি দেখতেছি প্রায় সময় স্টুডেন্টদের একটা অনেক কমন কনফিউশন। শুনো আমার কথা। লেটস সে লেট মি ড্র দ্য মিল্কি ওয়ে। সবাই খেয়াল করে দেখো একটু, লেট মি ড্র দ্য মিল্কি ওয়ে। বললাম এটা মিল্কি ওয়ে, এটা একটা গ্যালাক্সি, স্পাইরাল হয় গ্যালাক্সি গুলো জেনারেলি, আর এইটা আরেকটা গ্যালাক্সি।
Okay, where are we? We are, let's say, over here. Everyone please notice carefully, আমরা ধরলাম এই জায়গায় আছি। Okay, this is us, এটা আমার মিল্কি ওয়ে, this is the earth. Okay, আমার একটা কথা শুনো, এই এন্ডে একটা স্টার, এই এন্ডে আরেকটা স্টার, star 1, and let's call this star 2. This is star 1, this is star 2. আমি দুইটা লাইন দিলাম, ওকে, নোটিস করে দেখো। আর্থ থেকে this is a line, লাইনটাকে আমি একটু কালার চেঞ্জ করি। This is another line, and এখান থেকে একটা random star নিলাম, let's choose this, আর এটা দিয়ে আমি আরেকটা লাইন ড্র করলাম আর্থে। ওকে, তিনটা লাইন ড্র করলাম। প্লিজ আমার কথা শুনো, খুব কেয়ারফুলি কথাগুলো শুনবা। নিয়ারবাই স্টার আর নিয়ারবাই গ্যালাক্সি, আর দে দ্য সেম থিংস? ইউ অ্যান্সার মি রাইট নাও গাইস। এই জিনিসটা, এই ডায়াগ্রাম ছাড়া আমি দেখছি অনেক সময় স্টুডেন্টরা গ্রাস্প করতে পারে না এই কনসেপ্টটা। সো আই এম আস্কিং ইউ এগেইন, নিয়ারবাই স্টার আর নিয়ারবাই গ্যালাক্সি, আর দে দ্য সেম থিংস? অফ কোর্স নট। নো। খেয়াল করে দেখো, star 1 is a nearby star, star 2 is not a nearby star. Star 2 টা কি guys? It's a distant star. বুঝতেছো? স্যার আর এইটা, let's call this G1 and let's call this G2. G1 টা কি? It's a নিয়ারবাই nearby গ্যালাক্সি। galaxy. Nearby galaxy. এটা হলো একটা distant galaxy. এবার কি স্ট্রাকচারটা সবাই বুঝতে পারছো এভরিওয়ান? স্যার Okay. Right. So আমাকে বলছে suggest why some standard candles can only be used to determine distances to relatively close galaxies. এই ক্লোজ ওয়ার্ডটা দেখেই মানুষের মাথায় চলে আসে, আরে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল দিয়ে তো আমরা ডিস্টেন্ট গুলা বের করি। ইয়েস, ডিস্টেন্ট কি বের করি? ডিস্টেন্স স্টারস এর ডিস্টেন্স বের করি। বাট উই আর নট টকিং অ্যাবাউট স্টারস, উই আর টকিং হিয়ার অ্যাবাউট গ্যালাক্সিস। আই হোপ সবাই রিলেট করতে পারতেছো এটা। ওকে, সো স্যার ডিস্টেন্স স্যার বলো বলো বলো। distant stars are close galaxies like মানে equally মানে distant, কারণ একটা গ্যালাক্সি তো মিল্কি ওয়ে ইকুয়ালি ডিসটেন্স তুমি কেমনে বলো বলো? ইকুয়ালি বল ডিসটেন্স না, মানে relatively same তুমি বলতে পারো কম্পেয়ারেবল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক কম্পেয়ার, আছে, এটাই বলতে চাইছি। ওকে ওকে, মানে এটা রাইট বলতে পারো ইয়েস। দেখেই রিলেটিভলি ক্লোজ গ্যালাক্সিস, ডিস্টেন্ট গ্যালাক্সির প্রবলেমটা কি দেখো। ডিস্টেন্ট গ্যালাক্সির প্রবলেমটা হলো, প্লিজ ডোন্ট সে যে লাইট এখন এখানে এসে পৌঁছায় নাই। সবকিছুর অ্যান্সার এটা হতে পারে না যে লাইট এখনো এসে পৌঁছায় নাই ডিস্টেন্ট গ্যালাক্সি। আরে বাবা, তুমি চোখে দেখে ফেলছো, ঠিক আছে, ইউ ক্যান সি যে এই গ্যালাক্সি থেকে লাইট আসতেছে, তাহলে প্রবলেমটা কি? এনি আইডিয়াস গাইস? Why do you think? তো billions of light years away. No, that is not even the issue. Even that is not the issue. The issue is তোমার তো রেডিয়েশন ফ্লাক্সটা মেজার করতে হবে। মেজারমেন্টের একটা আইডিয়া আছে এখানে। ডোন্ট ফরগেট ফর once you are using standard candle method, you will definitely have to measure the radiation flux. যত দূরে যাবে, guys, I think I have shown this repeatedly তোমাদেরকে অনেকবার। খেয়াল করে দেখো, আমি আমার ক্যামেরা ফ্ল্যাশ লাইট অন করলাম, এখানে দেখো আমার হাতের উপর, খেয়াল করে দেখো, you can clearly see, আমার যদি ফোনও না দেখো, but you can see যে আমার হাতের উপরে লাইট পড়তেছে, রাইট? ফোন না দেখলেও you can see যে আমার হাতের উপর লাইট পড়তেছে, লাইক দিস। বাট যত আমি হাতটাকে দূরে নিতে থাকবো, এখনো পড়তেছে, বাট তুমি কি কোনো এবার চেঞ্জ দেখো? ডু ইউ সি এনি চেঞ্জ এট অল? কোনো ডিফারেন্স বোঝা যায়? নো। ইন্টেন্সিটি কমে গেছে। খেয়াল করে দেখো, এখানে লাইট আছে, আমি দূরে সরে নিতে থাকি, দেখো তো আমি এটার দিকে ঘুরাই আর না ঘুরাই, তুমি দেখবা যে তেমন কোনো চেঞ্জ আর দেখা যায় না। সো দিস ইজ দ্য আইডিয়া যে
অনেক বেশি ডিস্টেন্স যদি হয়ে যায়, you're having to measure this radiation flux. রেডিয়েশন ফ্লাক্সের ভ্যালু এতই অল্প হবে যেটা কি তুমি ঠিকমতো মেজারই করতে পারবা না। দিস ইজ দ্য আইডিয়া। দেখো তো সবাই বুঝতে পারলো নাকি এবার এভরিওয়ান? স্যার ভ্যালু অল্প হবে ডিস্টেন্ট হইলে? এটা কি বললা তুমি বলো? রেডিয়েশন ফ্লাক্সের ইকুয়েশন কি আসিফ? L by equals to L by 4 pi d square. ডিসটেন্স বেশি হলে ও স্যার স্যার বুঝছি তাই না? ডিসটেন্স যত বেশি ফ্লাক্স তত কম। আমি হাত দিয়েও দেখাইলাম, আমি ভিডিও অন করলামই তো এটা দেখানোর জন্য। স্যার স্যার বলেন। আমরা তো ডিস্টেন্ট গ্যালাক্সিটাকে দেখতে পারতেছি চোখে, সো দ্য প্রবলেম ইজ নট যে না ওয়েট চোখে দেখতে পারতেছি না, দ্যাটস দ্য থিং। চোখে দেখা যায় না। when I say চোখে দেখা যায়, I meant to say ডিটেক্ট করা যায়। ডিটেক্ট করার চোখে দেখা এক জিনিস। তাহলে আমরা জানি কেমনে যেখানে গ্যালাক্সি আছে ডিস্টেন্ট? ডিটেক্ট করতেছি, কিন্তু ডিটেক্ট করলে ফ্লাক্সের অন্য ভ্যালু method apply করে না তো? কথা না, বুঝি নাই। অন্য কোন একটা মেথডে, কোন মেথডে? যে কোনো মেথড দিয়ে ডিটেক্ট করছি হয়তো, কিন্তু স্ট্যান্ডার্ড ক্যান্ডেল দিয়ে ডিটেক্ট করিনি, কারণ আমাদের তো এখানে বলছে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল দিয়ে কেন করা যায় না। না তুমি বুঝোই নাই। স্ট্যান্ডার্ড ক্যান্ডেল দিয়ে আমি ডিটেক্ট করি না। স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস আর নট ইউজড টু ডিটেক্ট গ্যালাক্সিস। স্ট্যান্ডার্ড ক্যান্ডেলস আর ইউজড টু ডিটারমাইন ডিস্টেন্সেস। বুঝো নাই আমার কথা? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি একটা ছোট্ট এক্সাম্পল। আমি বুঝছি, আনাফকে বোঝানোর জন্য বলতে। না আনাফকে আমি বুঝাবো, তোমার বুঝাইতে হবে না, ডোন্ট ওয়ারি। নোটিস করো, দেখো স্যার এমনিও আমি আনসার বলতে গেছিলাম যে আনসার্টেনটি মানে আনসার্টেনটি বেড়ে যায়, তার জন্য ওটার ইয়ে করা যায় না। হ্যাঁ সব ঠিক আছে, খুবই ভালো কথা। দ্যাটস নট দ্য ইস্যু। দ্য ইস্যু ইজ তুমি ডিটেক্ট করতে পারতেছো, কিন্তু খালি ডিটেক্ট করাই তো আমার অবজেক্টিভ না। আমার অবজেক্টিভ হলো মেজার করা। মেজারমেন্টটাতে আমার প্রবলেম হয়ে যাবে, বিকজ রেডিয়েশন ফ্লাক্স এতই অল্প পৌঁছাবে যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত সেটা আমি কখনো পারফেক্টলি ডিটারমাইন করতে পারবো না। দিস ইজ দ্য আইডিয়া। এবার কি বুঝতে পারছো সবাই? স্যার এটাই তো আনসার্টেনটি। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। ডান। তাহলে এটার অ্যান্সার কি দিব? এভরিওয়ান suggest why some standard candles can only be used to determine distances to relatively close galaxies. অ্যান্সার কি দিব তাহলে? স্যার স্ক্রিন অন করেন। Light from sorry my bad. Light from distant galaxies will have very small radiation flux or intensity that will be very hard to measure accurately. Or the radiation flux or intensity from distant galaxies would be too small to be measured accurately. স্যার ক্লোজ গ্যালাক্সিস লিখবো না? বুঝি নাই। স্যার ক্লোজ কোশ্চেন গ্যালাক্সিস কেমন হবে? বলছে খালি ক্লোজ মানে গ্যালাক্সি। দূরে তো আমরা জানি স্যার, বাট এটাই তো জিজ্ঞেস করছে যে দূরের গুলো কনভার্স আর্গুমেন্ট দিলাম আমরা। ও আচ্ছা কনভার্স আর্গুমেন্ট না কনভার্স আর্গুমেন্টও দেনি, আমাকে বলছে দূরের গুলো যায় না কেন। কোশ্চেনটা পরে বোঝার চেষ্টা করো। হ্যাঁ আমাকে স্যার কিন্তু ক্লোজ তো যায়, আমি বের করলামই। আমাকে জিজ্ঞেস করছে কোশ্চেনে যে দূরের গুলা যায় না কেন। এবার ক্লিয়ার? আমি কি আরেকবার ডিকটেট করব গাইস অ্যানসারটা? Yes, sir. ওকে, তাহলে অ্যানসারটা would be go in this approach. শুনো আমার কথা। The radiation flux or intensity, নতুন সিলেবাসে we are using the term intensity more than radiation flux. So the intensity from distant galaxies would be too small to be measured accurately. Next যাই। Once the distances to the nebula had been determined, distance কেমনে বের করছি? এই যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল দিয়ে। Hubble used the values of the wavelength shifts to conclude there was a roughly linear relationship between the velocities and distances. মানে বেসিক্যালি ভেলোসিটি আর ডিসটেন্স, প্রিসেশন ভেলোসিটি আর ডিসটেন্সের যেই গ্রাফটা, ও বললো যেটা নাকি লিনিয়ার রিলেশনশিপ ফর দিস নেবুলা। ডেসক্রাইব হাউ হাবল ওয়াজ এবল টু ডিটারমাইন দ্য ভেলোসিটিস। এই ভেলোসিটিও বের করলো কিভাবে অফ দ্য নেবুলা? কোয়েশ্চেনে ইনফরমেশন দেওয়া আছে ওয়েভলেন্থ শিফট।
আরো আছে provide evidence for expanding universe. 4 mark. Step by step, everyone. কিভাবে বের করবো? Any ideas? মিলাই ফেলো না, আইডিয়াস গুলাকে সেপারেট রেখে অ্যান্সার করার চেষ্টা করি everyone. You cannot mix up the concepts. These are two different ideas. Please খেয়াল করে দেখো. স্যার ডপলার ইফেক্টটা ওটা বের করব ল্যামডা ডেল্টা ল্যামডা এটাকে কি বলে? একটা ওয়ার্ড ছিল মনে আছে? ডপলার শিফট ডপলার শিফট, ঠিক আছে, that's acceptable. কিন্তু আমাকে যদি লিখতে দিত I would have written the velocities are found out using Doppler effect or Doppler shift by calculating the fractional change in wavelength. I really like this because অনেকবার এক্সামে fractional change in wavelengthটা বলে। যেহেতু আমাকে ওয়েভলেন্থ শিফটের কথা বলছে, তাহলে সবার আগে আমার কাজ কি? ফ্র্যাকশনাল চেঞ্জ ইন ওয়েভলেন্থ দিয়ে আমি ইয়ে বের করে ফেলবো, ভেলোসিটি বের করব। এটা আমার পয়েন্ট নাম্বার 1। ডপলার শিফটটা আমাকে কি দেখাবে? ডপলার শিফট, will it show red shift or blue shift? What do you say? যেহেতু স্যার এক্সপ্যান্ডিং বলছে তাহলে রেড শিফটের কথা বলার কথা না। ডেফিনেটলি আমি দেখব যে the galaxies are moving away from the earth. This gives me point number 2. ডপলার শিফট দিয়ে আমি ভেলোসিটি বের করলাম, আর করার সময় আমি দেখলাম যে ডপলার শিফটটা হলো কোন টাইপের শিফট? রেড শিফট, and this tells us that the galaxies are moving away from the earth. এখন এই জায়গাটা একটু হাবলস লকে ইন্ট্রোডিউস করতে হবে। হাবলস ল অনুযায়ী what we have seen is, হাবলস ল অনুযায়ী we have seen যে v equals hd না, যত দূরের গ্যালাক্সি তত হায়ার ভেলোসিটি। এই জিনিসটাকে ইন ওয়ার্ডস এ কিভাবে লেখা যায় গাইস? ক্যান ইউ গিভ মি দিস থিং ইন ওয়ার্ডস এভরিওয়ান? এটা আমি অ্যানসার লিখে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এটাকে ওয়ার্ডস এ কিভাবে লেখা যায়? এনিওয়ান ট্রাই তো করো প্লিজ। বুঝি ডিসটেন্স constant times distance. না না না, আমি বলতেছি যে আমার গ্যালাক্সিস গুলা যত দূরে ওদের ভেলোসিটিস গুলা তত হাই। এটাকে ইংলিশে কিভাবে বলবো? প্রপোর্শনাল প্রপোর্শনাল না, ডিরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ ডিরেক্টলি প্রপোর্শনাল। তো আমার ইকুয়েশনটা কি আমি আবার ডেসক্রাইব করলাম। হোয়াট আই মেন্ট টু সে ওয়াজ, শুনো ল্যাঙ্গুয়েজটা, the farther away the galaxies the greater their velocities. The farther away the galaxies the greater their velocities. গাইস বুঝতে পারছো এই পার্টটা? Sir, আচ্ছা, এটা গেল আমার থার্ড পয়েন্ট। 4 মার্ক, সবসময় মার্কের সাথে কনসিস্টেন্ট রেখে। আর ফোর্থ পয়েন্ট কি হবে? এটা তো আমি একটার জন্য বললাম খালি, আমি সবগুলাই দেখতেছি যেহেতু। স্যার বলেন। আর যে ভেলোসিটি নিয়ে একটা কোশ্চেন ছিল, যে বললেন দেয়ার ভেলোসিটি, এটা কি দেয়ার ভেলোসিটি হবে নাকি মানে রিলেটিভ ভেলোসিটি? রিলেটিভ কেন হবে? মানে অফকোর্স রিলেটিভ টু দ্য আর্থ, ডেফিনেটলি রিলেটিভ টু দ্য আর্থ। মানে স্যার আমাদের গ্যালাক্সিটাও ডিসটেন্সটার থেকে যাচ্ছে না দূরে, শুধু ওরাই তো আর ট্রাভেল করছে। এই জন্য তো হ্যাঁ, কিন্তু রিলেটিভ বলার দরকার নাই। গুড পয়েন্ট, এটা তো অবভিয়াস পয়েন্ট। হ্যাঁ, কিন্তু বলার দরকার নেই। ইউ নো হোয়াট, অল ভেলোসিটিজ আর রিলেটিভ। অ্যাবসলিউট ভেলোসিটি বলে কিছু নাই তো। আমরা যাই মেজার করি সবকিছু রিলেটিভ ভেলোসিটি। বুঝতে পারছো? so বলতেছে যে relative to মানে যে বুঝিনি আরেকবার। relative to আমি এটাই তো বললাম, অল ভেলোসিটিজ আর রিলেটিভ। না, মেনশন করার দরকার নাই। সো 4টা পয়েন্ট আমি যদি একটু তোমাকে লিখে দিই এখানে। এভরিওয়ান লিসেন টু মি। সবাই কি কমপ্লিট করতেছিলা আমি যখন বলতেছিলাম পয়েন্টসগুলো? এভরিওয়ান
Yes, sir. অ্যাস্ট্রোফিজিক্স আজকের পরে কিন্তু গাইজ আর প্রবলেম থাকা উচিত না। অ্যাস্ট্রোফিজিক্সে তোমাদের অনেক প্রবলেম সলভ করতে আজকের ক্লাসে আসছো, খুব কেয়ারফুলি নোটিস করো, যার যেখানে প্রবলেম এখনই ক্লিয়ার আপ করতে হবে। কোয়েশ্চেনটা আরেকবার একটু পড়ো, আমি তোমাকে 1 মিনিট টাইম দিলাম, রিড দ্য কোয়েশ্চেন ওয়ান মোর টাইম প্লিজ এভরিওয়ান। কোয়েশ্চেনটা আরেকবার একটু পড়ো, তারপর বলতেছি। আচ্ছা স্যার, আমরা ডপলার শিফট নিয়ে কেন কথা বলতেছি? বিকজ আমরা তো এখানে জানি যে তার কাছে অলরেডি ভেলোসিটি পেয়ে গেছে। এই যে এক্সপ্যান্ডিং ইউনিভার্স, ডপলার শিফট নিয়ে কথা না বললে ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে কেমনে বুঝবো? তার মানে তো সে রিসেশন ভেলোসিটি ক্যালকুলেট করে ফেলছে। খালি রিসেশন ভেলোসিটি ক্যালকুলেট করা তো কোশ্চেন না, 4 মার্কের কোশ্চেনে খালি কি আমার ভেলোসিটি কেমনে ক্যালকুলেট করবে সেটা কোশ্চেন করছে, দেখো তো তুমি। আমি ফার্স্ট পয়েন্টের ব্যাপারে কথা বলতেছি যে the fractional change in wavelength is used to calculate the Doppler effect. হ্যাঁ সেটাই তো আমি বলছি, ডেসক্রাইব হাউ হাবল ওয়াজ এবল টু ডিটারমাইন দ্য ভেলোসিটি। ফার্স্ট পয়েন্ট তো আমাকে ভেলোসিটি কিভাবে ডিটারমাইন করছে, হ্যাঁ বুঝছি। আমি তো এই জন্যই থামলাম, থেমে বললাম কোশ্চেনটা আরেকবার পড়ো। হ্যাঁ দেখছো? দেখছি। এটা দেখে তারপর আমরা কি করলাম, ভেলোসিটি। আমার কিন্তু পার্ট এ তে অলরেডি ডিসটেন্স জানি, তারপর কি দেখতেছি দেখো, আর এখানে বলছে লিনিয়ার রিলেশনশিপ। সো রিলেশনশিপটা কিরকম, দ্য ফার্দার অ্যাওয়ে the galaxies, the greater their precession velocities. Sir, second point আপনি বলছিলেন galaxies are moving away from the earth. হ্যাঁ of course এটা আমি অ্যাকচুয়ালি থার্ডে যাব, এটা থার্ডে দিলে ভালো হয়। রাইট, সেকেন্ডে I can write the galaxies are moving away. এই পার্টটা কিভাবে বুঝলাম গাইস, লিংকটা বুঝতে হবে, সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসিফ ভালোভাবে পয়েন্ট আউট করতে পারছো যে দিস শুড বি ইন দ্য সেকেন্ড এন্ড দিস শুড বি ইন দ্য থার্ড। গ্যালাক্সিজ আর মুভিং অ্যাওয়ে, এই পার্টটা আমি কিভাবে বুঝলাম, তার আগের পার্টে হোয়াট ডিড আই রাইট গাইস, ডপলার। আমি তো স্পেলিং ভুল লিখছি, DOPP, প্লিজ দেখো। এই জায়গায় যদি দেখো, এই ডপলার ইফেক্ট বা ডপলার শিফট দুই রকম হয়, একটা হলো রেড শিফট, একটা হলো ব্লু শিফট। তো যখন আমি ওয়েভলেন্থের শিফট দেখতেছি, হোয়াট টাইপ অফ শিফট ডু আই সি গাইস, তোমার কি মনে হয় ডিস্টেন্ট গ্যালাক্সিস গুলো কি দেখাবে, রেড শিফট নাকি ব্লু শিফট? রেড শিফট দেখা মানে কি, নেক্সট পয়েন্টে গেলাম, রেড শিফট দেখা মানে কি গাইস, ইউ টেল মি, গ্যালাক্সিস আর মুভিং অ্যাওয়ে। সেকেন্ড পয়েন্ট পর্যন্ত ক্লিয়ার গাইস? এভরিওয়ান, সেকেন্ড পয়েন্টটা কি সবার 100% ক্লিয়ার? প্লিজ আমাকে একটু জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার। ওকে, নেক্সটে যাই। ওকে, নাও সবগুলা গ্যালাক্সি ডিস্টেন্স গুলা যখন আমি দেখলাম, একটাও দেখলাম যে আমার কাছে আসে না, ডিস্টেন্স গুলা সবাই সবার থেকে দূরে চলে যাচ্ছে। অল দ্য গ্যালাক্সিস আর মুভিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার। সব গ্যালাক্সি যেহেতু একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে, এটার মানে কি, দ্য ইউনিভার্স মাস্ট বি এক্সপ্যান্ডিং। কোয়েশ্চেনে যেহেতু বলা আছে অলরেডি ইউনিভার্স এক্সপ্যান্ডিং, এই পয়েন্ট আরেকবার লিখলে তোমাকে মার্ক দিবে না। তুমি যদি আবার লিখো therefore the universe is expanding, this won't bear any marks. These are the 4 points for your answer. সেকেন্ড আর ফোর্থ সেকেন্ড আর ফোর্থ না 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 না, ভেরি গুড পয়েন্ট। দো অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে যে সেকেন্ড পয়েন্ট আর ফোর্থ পয়েন্ট তো একই লাগতেছে। নো, আমি একটা দেখলাম, একটা গ্যালাক্সি দেখলাম ইটস মুভিং অ্যাওয়ে, তারপর আমি বাকিগুলো দেখলাম, বাকিগুলোও দেখলাম যে আর মুভিং অ্যাওয়ে। দুটো কি সেম পয়েন্ট বলো? এনাফ? একটা গ্যালাক্সি সেকেন্ড পয়েন্টে আমরা মুভিং অ্যাওয়ে এর জায়গায় রেডশিফটটা নিয়ে কথা বলে ভালো হতো না? রেডশিফট তো হইছে অলরেডি,
redshift কি মিন করে, that is more important. Redshift itself doesn't mean anything. কসমোলজিতে এটাই বলতেছিলাম যে আমরা রেড শিফট পাই, তো ওইভাবে আমরা বলতে পারি যে গ্যালাক্সি গুলো দূরে চাপতেছে। অফ কোর্স হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, গ্যালাক্সি গুলা না তো, আমি একটার কথা বলতেছি। একটা গ্যালাক্সি আমি দেখলাম, শুনো লেয়ার্স গুলা দেখো, তোমার কাছে মনে হতে পারে 0.2 আর 0.3 সেম, ইটস নট দো গাইস, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। 0.2 আর 0.4 সিমিংলি আইডেন্টিক্যাল মনে হতে পারে, নো। একটা গ্যালাক্সি রেডশিফট দেখা মানে কি ইউনিভার্স এক্সপ্যান্ডিং? জীবনেও না। একটা গ্যালাক্সি থেকে আমি রেডশিফট পাইলাম, ভালো কথা। তারপর আমি সবগুলো দেখলাম, যতগুলো আমি মেজার করতে পারি দেখলাম, সবগুলোই আমাকে রেডশিফট দেয়। তার মানে কি all the galaxies are moving away. Third পয়েন্টের জায়গায় if you wanted you could also have written all the galaxies are also, all the distant galaxies are also exhibiting redshift. খালি একটার মতো না, বাকিগুলোও রেডশিফট দেখাচ্ছে। তাহলে আমি কি কনক্লুড করতে পারি? all the galaxies are moving away from each other. সবগুলা যদি একটা একটা থেকে মুভ অ্যাওয়ে করে, what can I conclude from this? The universe is expanding. Guys, clear হলো? স্যার আমি এখনো বুঝলাম না সেকেন্ড আর ফোর্থ পয়েন্টের ডিফারেন্সটা কি। সেকেন্ড আর ফোর্থ পয়েন্টের, আচ্ছা স্যার আপনি তো বললেন সেকেন্ড পয়েন্টটা একটা গ্যালাক্সির জন্য, রাইট আর পয়েন্টটা হলো বাকি সব গ্যালাক্সির জন্য, তাই না? রাইট, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড পয়েন্টে আমরা বললাম যে আচ্ছা একটা গ্যালাক্সি মুভ অ্যাওয়ে করতেছে, ফাইন। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা বললাম যে ফার্দার অ্যাওয়ে দ্য গ্যালাক্সিজ দ্য গ্রেটার দ্য রিসেশন ভেলোসিটি। এটা তো একটা গ্যালাক্সির জন্য, তাহলে এটা তো তাহলে সব গ্যালাক্সির জন্য আমরা কনক্লুড করতে পারিনি, তাহলে আমরা ফোর্থ পয়েন্টে কেন লিখতেছি? করছি তো, এই যে বলা আছে তো, he concluded that there was a rightful linear relationship between velocities and distances for this nebula. একটা মানে জন্য একটা থেকেই আমরা আর কি একটা রিলেশনশিপ বের করে ফেলছি যেটা লিনিয়ার। একটার থেকে আমি কেমনে রিলেশনশিপ দেখবো? আমি একটা গ্যালাক্সির থেকে একটা ভেলোসিটি একটা ডিসটেন্স পাইলাম। লেট মি ডু দিস। দেখো, তোমার কি এই গ্রাফটা কি মনে আছে? ভেলোসিটি এগেইনস্ট ডিসটেন্সের গ্রাফ। আমি যদি একটা ভেলোসিটি এগেইনস্ট, মনে পড়ছে? না। আচ্ছা, এটা কোন টপিকে ছিল আমি বলতেছি তোমাকে, আল্লাহ জানে কোন টপিকে ছিল, কসমোলজিতে ছিল আই গেস। একটু টাইম দাও আমাকে, আমি এখনই বের করে দেখাই, নাহলে তো রিলেট করতে পারবো না। নোটস, অ্যাস্ট্রোনমি, ও লেভেলের, সরি, এটা ও লেভেলের, তোমাদের না, তোমাদেরটা। ওয়াও স্যার, ও লেভেলেও তো একদম একই জিনিস আছে। হ্যাঁ বললাম না, ও লেভেলে একদম একই জিনিস, একদম হুবহু সেম জিনিস। একটা সেকেন্ড ওয়েট করো, আমি আমাদের গুগল ক্লাসরুমে বের করি, এটা দরকার আছে স্যার, নাহলে তো পুরোটাই মিনিংলেস ক্লাস। আমি এখন দেখাই দিচ্ছি ক্লাসরুম। A2 জেন করতেছি আমরা এখন। তোমাদের কারো এই অক্টোবরে এক্সাম আছে গাইস? এনিওয়ান? Yes. হ্যাঁ স্যার, আরো 3 দিন পর। গুড লাক, সাবধানে যাও, মাস্টার্স করে যাও। হ্যাঁ পাইছি। স্যার সার্জিক্যাল মাস্ক পরে যাবে? হ্যাঁ, সার্জিক্যাল মাস্ক ইজ ফাইন, কিন্তু সার্জিক্যাল এর জায়গায় আই উড হ্যাভ সাজেস্টেড ইয়ে পরে গেলে KN95। তো কেউ যদি মাস্কের পিছে যদি চিটিং করার জন্য লিখে দিয়ে যায়, ভাই রে ভাই, এটা আমি কি বলবো বলো? এই যে কে জিজ্ঞেস করছিলা, এই যে ভিডি গ্রাফটা হ্যাঁ স্যার আমি দেখছো? এই যে দেখো, হ্যাঁ দেখলাম। এই একটা, এই যে ডটটা কিন্তু একটা গ্যালাক্সি রিপ্রেজেন্ট করতেছে। সো এই গ্যালাক্সির ডিসটেন্স করেসপন্ডিং টু ইটস ভেলোসিটি, আর যত দূরে গ্যালাক্সি গুলো দেখতেছি ওদের ভেলোসিটি তত বেশি। when you write this
এই যে the farther away the galaxies the greater their recession velocities আমি গ্যালাক্সি গুলো এভাবে আঁকি এই তো the farther away the galaxies the greater their recession velocities এই যে এখন যখন আমি গ্রাফ প্লট করলাম can I plot a graph with one value of course not আমার তো মাল্টিপল কি বলে এটাকে গ্যালাক্সি নিয়েই কাজ করতে হয়েছে এখন সবগুলাই কি দেখাচ্ছে রেড শিফট সবগুলা রেড শিফট দেখানো মানে কি আর তুমি কিভাবে বুঝলা সবগুলো রেড শিফট দেখায় ভেলোসিটি ক্যালকুলেট করার সময় যখন আমি ডপলার ইফেক্ট ইউজ করছি আই সি অল দ্য ডিস্টেন্ট ওয়ান্স আর শোয়িং রেড শিফট সবগুলা রেড শিফট দেখাচ্ছে মানে কি অল দ্য গ্যালাক্সিজ আর মুভিং অ্যাওয়ে এবার কি পয়েন্ট 3 আর 4 এর কানেক্টিভিটিটা বুঝতে পারছো সবাই এভরিওয়ান জি স্যার গাইজ এটা কপি করা শেষ তাহলে I'll move on to question number 3 let me know when you're done গাইজ কপি করা হলে একটু বলো তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব স্যার ওই যে ওইখানে গ্যালাক্সিস আর মুভিং অ্যাওয়ে জায়গায় গ্যালাক্সিস ওয়্যার মুভিং অ্যাওয়ে দিলে তাহলে মানে ক্লিয়ার হয়ে যাবে মানে একদম পারফেক্ট গাইজ আর ইউ ডান সবার কপি করা শেষ Yes, sir. ওকে তাহলে লাস্টে চলে যাই কোশ্চেন দেখি light from either end of the sun's diameter আচ্ছা কোশ্চেন নাম্বার 3 টা হলো জেন 15 কোশ্চেন নাম্বার 11 একটু চেক করে দেখি সম্ভবত জেন 15 কোশ্চেন নাম্বার 11 লাইট ফ্রম স্টারস এটা না এটাও না কোশ্চেন নাম্বার 11 হ্যাঁ এটা কোশ্চেন নাম্বার 11 জেন 15 রাইট জেন 15 কোশ্চেন নাম্বার 11 লিখে রাখো একটু গাইস কোশ্চেন নাম্বারটা দিয়ে রাখো জেন 15 কোশ্চেন নাম্বার 11 তাড়াতাড়ি স্যার জি স্যার বলেন একটা জিনিস যে লাস্ট কোশ্চেনের যে লাস্ট পয়েন্ট আছে হ্যাঁ লাস্ট কোশ্চেনের যে লাস্ট পয়েন্টটা ছিল লাস্ট কোশ্চেনের লাস্ট পয়েন্ট দাঁড়াও তো লাস্ট কোশ্চেনের লাস্ট পয়েন্ট এটা are moving away from each other তো এখানে কি একটা কনক্লুশন হিসাবে লিখলে আরো ভালো হবে যে therefore space is expanding between all the galaxies এই যে বলা আছে যে এক্সপ্যান্ডিং ইউনিভার্স আবার তো এটা লেখা লাগবে না এটা আবার রিপিট হয়ে যাচ্ছে হ্যাঁ রিপিট হয়ে যায় ক্লিয়ার আর কোশ্চেন নাম্বার 3 টা কোন পেপারের কি সেটা একটু হেডিংটা দিয়ে রাখো কোশ্চেন নাম্বার 3 টা কিসের গাইস কোশ্চেন নাম্বার 3 হলো আমার জেন 2015 কোশ্চেন নাম্বার 11 জেন 15 কোশ্চেন নাম্বার 11 তাড়াতাড়ি করো
guys, I think you can do this by yourself. এটা আমার কিছু দেখানো লাগবে না, আমি খালি ইকুয়েশনটা লিখে দিই, ইকুয়েশন ভুলে গেলে তখন বিপদ। গাইস এই টাইপের কোশ্চেন ডু ইউ রিয়ালাইজ কোন ইকুয়েশন দিয়ে করতে হয়? এভরিওয়ান ক্যান ইউ রিকল দ্য ইকুয়েশন ফর মি? ক্লাসে দেখছি আমরা, ইনফ্যাক্ট এটা বের করাই আছে এখানে, ল্যামডা বাই ল্যামডা। এই যে তোমার লেকচার, দিস ইজ দ্য ইকুয়েশন। ইকুয়েশন হলো v by c del lambda by lambda equals v by c. Guys দেখছো সবাই, del lambda by lambda equals v by c. I need this v, আমাকে তো না না না, এই ভেলোসিটিটা কিন্তু আমার ট্যানজেনশিয়াল, আমাকে চাইছে অ্যাঙ্গুলার, নট দ্য সেম থিংস। আবার দেখবা ইউনিট 4 এর সাথে একটু কানেক্টেড আছে। এই ভিটা কি হবে তাহলে? v হলো ডেল ল্যামডার ভ্যালু কত গাইস? এই যে শিফটেড বাই, আমাকে একবারে ডেল ল্যামডার ভ্যালু দেওয়া কোশ্চেনে। ডেল ল্যামডার ভ্যালু কত? 3.4 টাইমস 10 টু দ্য পাওয়ার -3 ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত? 490 টাইমস সি এর ভ্যালু কত? 3 টাইমস 10 টু দ্য পাওয়ার 8। গাইস এটা করলে ভি এর ভ্যালু বলো তো কত আসে তাড়াতাড়ি? এভরিওয়ান গিভ মি দ্য ভ্যালু অফ ভি তাড়াতাড়ি প্লিজ। স্যার ডায়ামিটারটা কেন দিছে? ডায়ামিটার ক্যান দিছে পরে আসতেছি, এখন আসি নাই তো ডায়ামিটার ক্যান দিছে এই জায়গায়। 2081.6 বাট 81.63 এটাই আসে সবার? স্যার 0.63 আছে 0.63 মিটার পার সেকেন্ড। ওকে, আমি ভেলোসিটি পেয়ে গেলাম, বাট গাইস এটা কোন ভেলোসিটি পাইছি তুমি দেখো, দিস ইজ আমার tangential velocity because light from either end of the sun's diameter. Question বুঝছো নাকি? question বুঝো না আগে বলো তো। এই যে this is the sun. স্যার বুঝি নাই তো না স্যার। কোশ্চেনটা Okay, chill, relax, calm down. This is the sun. This is the sun's diameter. Okay. সানটা এইভাবে রোটেট করতেছে, the sun is also rotating. Okay, and তুমি যে এই মাত্র v বের করলা, what v did you calculate guys? তুমি কোন v বের করছো? this is the v that you have calculated, এই যে এই ভেলোসিটিটা। এখন স্যার বলো করতেছি সানের মুভমেন্ট নাকি সানের রোটেশন? বুঝি নাই, সানের মুভমেন্ট কেন হবে? সানের ডায়ামিটার বলছে না? কত মুভ করতেছে? আরে বাবা সানের ডায়ামিটার বলছে তো, দেখো মানে সানের ডায়ামিটার থেকে কম্পেয়ারড টু সানের একদম ভাইরাল লাইট। হ্যাঁ বুঝছো, সানের এটা ডায়ামিটার করলে আমরা কি কোন জায়গার ভেলোসিটিটা পাচ্ছি, মানে কোন জিনিসটার ভেলোসিটি পাচ্ছি একটু দেখাই দেন তো। দেখাই তো দিলাম, এই যে আইকে দিচ্ছি, আর কেমনে দেখাবো? মানে দুইটার বুঝলি না? রোটেশন অফ দ্য সান। হ্যাঁ ও এখন বুঝছি। বুঝছো, হ্যাঁ বুঝছি। আর্থ যেরকম ইন ইটস ওন অ্যাক্সিস রোটেট করে, সানটাও তো রোটেট করতেছে, রাইট। বুঝছো? হ্যাঁ এখানে সানের রোটেশন নিয়ে কোনো কথা বলা নেই তো, তার জন্য হঠাৎ করে ভাবছিলাম যে সান কি ভেলোসিটি হবে। আর সানের রোটেশনের ইয়ে জানো, ইটস মানে একটা কমপ্লিট রোটেশন হইতে অ্যারাউন্ড 30 ডেজ লাগে, মানে স্পেসিফিক্যালি অ্যারাউন্ড 27, রাউন্ড অফ করে 30 ডেজ 27 এক বলো না, 27 থাকি একবার রোটেট করতে। এই যে সানটার অন ইটস ওন অ্যাক্সিস এইভাবে রোটেট করে আসতে 27 ডেজ লাগে, বুঝছো? ওকে, বাট ডিড ইউ নট নো যে the sun is rotating in its own axis? এটা কি জানতা তোমরা সবাই? স্যার এটা জানি, বাট এখানে তো রোটেশন নিয়ে কথাই নাই, এটার জন্য কনফিউজ হয়ে গেছিলাম যে এখানে কি নিয়ে কথা। বুঝছি ওকে রাইট। রোটেশন ডাইরেক্টলি বলে নাই, কিন্তু যখনই এই অ্যাঙ্গুলার ভেলোসিটি বলছে এটা দেখেই কিন্তু পপ আপ করা উচিত মাথায়, তাই না? ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা বের করি কিভাবে গাইস? কোন ইকুয়েশনের ভিতরে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে?
V equals R R omega. omega. তোমাকে কিন্তু খেয়াল করে দেখো, if you look at the number as in mark in the question, this will give you an idea. 3 মার্কের কোয়েশ্চেন যেহেতু ফার্স্টে 2 মার্ক হলো আমার এই ভেলোসিটি বের করার জন্য, তারপরের মার্কটা কিসের জন্য? আমাকে তো ভেলোসিটি চাই না, টেনজেন্সিয়াল ভেলোসিটি আমার কাছে চাইছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইকুয়েশন কি? v equals r ওমেগা। এই v এখানে বসাই দিবা, আর আমি কিভাবে বের করব? এই যে আমার ডায়ামিটার থেকে এই রেডিয়াস বের করলে I'll get the r and I need this omega. Omega কে সাবজেক্ট বানাইলেই I'll have my answer. করে একটু বলো তো গাইস কত আসে? আর রেডিয়াসটা কিভাবে বের করব? You tell me. তাকায় দেখো, সানের ডিভাইড করব ডায়ামিটার দেওয়া, সানের ডায়ামিটার দেওয়া, তাহলে রেডিয়াস কি হবে? এই ডায়ামিটার ডিভাইডেড বাই 2। গাইস বুঝতে পারছো সবাই? আমাকে ভ্যালুটা বলো, বলো না, মুখে বলো না, লিখে দাও। আর কপিতে আগে কপি করো, তারপর লিখে দাও। স্যার আজকে ক্লাস কয়টা পর্যন্ত? এভরিডে যটা পর্যন্ত থাকে। ও এখন কিন্তু আমাদের আর দরকার নাই, 1.5 ঘন্টার ক্লাস লাগবে না, 2 ঘন্টার ক্লাস লাগবে না। আচ্ছা, খুবই জরুরি একটা ডিসকাশন গাইস তোমাদের সাথে, শুনো। আমাদের যেহেতু শেষ হয়ে গেছে, সিলেবাস শেষ, সবকিছু শেষ, কোশ্চেন পেপারে চলে যাচ্ছি। why don't we do this? আমরা একদিন করব ইউনিট 4 এর পেপার, আর একদিন করব ইউনিট 5 এর পেপার। একটার ভিতর একটা গুতাগুতি লাগলো না তাহলে? what do you say guys? ঠিক আছে? স্যার বেস্ট। ওকে, তাহলে জি স্যার বলেন। থার্সডে ক্লাসটা একটু এখন 15 মিনিট আগায় দেওয়া যায় না? আগে দিলে কি হবে? 6:15 করে দিলে ভালো। কি করে দিলে? 6:15 আচ্ছা, যদি স্যার ওয়েট যদি স্যার যদি 2 2 ঘন্টা ঘন্টা ক্লাস হয় নেন, তাহলে স্যার। সমস্যা নেই। আরে শুনো রে বাবা, শুনো, আমি তো 2 ঘন্টা করছিলাম যেন তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারি। আমার সিলেবাস এন্ড এভরিথিং সবকিছু শেষ, এখন তো আর 2 ঘন্টার ক্লাস দরকার নাই, বুঝছো? আর তখন 2 ঘন্টা করছিলাম লাস্টের হাফ এন আওয়ার ইউনিট 4 এর করার জন্য, কি বলে, কোশ্চেন পেপার করার জন্য। এখন তো 4 এর জন্য একটা ডেডিকেটেড ডে আছে আমার কাছে। সবাই শুনছো কি বললাম? স্যার 4 কি ওয়েডনেসডে করাবে? ওয়েডনেসডেতে করি, ইউনিট 4টা করি ওয়েডনেসডেতে, আর ইউনিট 5টা করি থার্সডেতে। অল গুড এভরিওয়ান? Guys, is it okay for everyone? হ্যাঁ স্যার। Okay. ভ্যালু কত? আমার ক্লাস 6:30 থেকে 8টা পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। Yes, sir. Thank you. Okay. ভ্যালু আসে হলো 2.97 times 10 to the power minus 6. Let's check this out. এটা কোন ইয়ার বলছিলাম আমি গাইস? Jan 15. না স্যার, Jan 15। Jan 15. Question number 11. 2.97 times 10 to the power minus 6 rad per sec. All good? Guys, next question এ যাবো? Yes, sir. ওকে, সবাই কমপ্লিট করছিল তো? এবার নেক্সটটাতে আসি পরে। Astronomers have been watching. Guys, তোমাদের কারো একজনের ইয়েটা অন, মাইক্রোফোনটা অন। Can you please switch off your microphone? ফোন নাম্বার কোন ইয়ারে? Astronomers, এটা একটু চেক করে দেখি। এটাও সম্ভবত Jan 15 Jan 15 question number 17। দাঁড়ান, sorry. Astronomers have been watching এটা, তাহলে this is Jan 14। এর একটু হেডিংটা দিয়ে রাখো, this is Jan 14 question number 18। এখন আমরা যেটা করতেছি গাইস, this is Jan 14 question number 18। দিছো everyone? Yes, sir. Question number 18. Okay, next আসি। Astronomers have been watching old star suddenly start back into new activity. They are studying a star called Sakurai object, an old white dwarf that has run out of hydrogen fuel for nuclear fusion reaction in its core. Astronomers now believe that some such stars can undergo a final burst. Final burst হলো, তোমরা কেউ ফ্রেন্ডস দেখছো গাইস? Sir. ফ্রেন্ডস দেখছো? আচ্ছা, Yes.
এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমাকে একটু এই সিনটা দেখাই, দেখো মনে করে রাখি। স্যার যারা দেখেনি ওরা দেখে সমস্যা নাই, খুব রিলেট করতে পারবা। এক সেকেন্ড টাইম দাও। পেয়েছি। যারা দেখো নাই তাদের দেখার একটা রিজন দিলাম। আচ্ছা, দিস ইজ রস, দিস ইজ হিজ সিস্টার, আর ওর গ্র্যান্ডমাদার মরে গেছে, তো ফাইনাল কি বলবো, কথা বলতে আসছে একটা, গুড বাই, ফাইনাল গুড বাই। দেখো What is going on? You know how the nurse said that Nana had passed? Well, she's not quite. What? She's not past, she's present. She's back. What's going on? anyway, She may have died. হ্যাঁ, তো ডেড স্টারও কামিং ব্যাক টু লাইফ ফর দ্য ফাইনাল বার্স্ট। এই যে গ্র্যান্ডমাদারের মতো, রসেস গ্র্যান্ডমা, সেগুলাকে আমরা সাকুরাই অবজেক্ট বলি। গাইজ রিলেট করতে পারছো? এটা কি ওই স্টারের নাম না, নাকি এটা সব হোয়াইট ডোয়ার্ফ যেগুলো? না 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 না, এই স্পেসিফিকটা এ স্টার দেখো, এই যে এ স্টার বলছে তো, known as Sakurai object, an old white dwarf that has run out of hydrogen fuel for nuclear fusion. Astronomers now believe that some such stars can undergo a final burst of fusion. Computer simulation indicate that convection would bring hydrogen in from stars' outer regions, causing a brief flash of nuclear fusion. Brief flash. This produces a sudden increase in the star's brightness of the star. The diagram below is a Hertzsprung Russell diagram. Guys, সবাই কোশ্চেনের নাম্বার দিয়ে রাখছিলা? কোন ইয়ারের কোশ্চেন এটা and everything? Yes. Okay. On the diagram, mark a likely position for Sakurai's object. এই দেখো, before the final burst বলছে guys. Please notice very carefully. আমাকে বলছে before the final burst. Question খুব clearly বলা আছে, before the final burst, what was it? It was an old white dwarf. I hope you all remember guys. আমি একটু zoom out করি। এই লাইনটার নাম কি? What is the name of this line guys? জোরে বলো সবাই। লাইনটার নাম কি? জোরে। Sequence, really? Main sequence. এটা আমার main sequence. এটা কি? Red giant. Red giant. এটা? Super red. হ্যাঁ, Red red super giant. এগুলো হলো আমার blue giant. আর এইটা কি আমার? এই জায়গায় white dwarf. This is the idea. তাহলে আমাকে কোথায় মার্ক করতে হবে? আমাকে বলছে on the diagram mark a likely position for Sakurai object before the final burst. You know very well আমার white dwarf থাকে কোন জায়গায়? This is where the white dwarf resides. তাহলে আমার x হবে হলো somewhere over here. Guys, এটা কি ক্লিয়ার? আচ্ছা স্যার, এই 20 এতে একটা ডট দিছে কেন? এটাতে সার্কেল করলে সমস্যা হবে? বুঝিনি, আরেকবার। যে 20 অলমোস্ট 15000 ডিগ্রি কেলভিনে একটা ডট দিছে। এখানে দিও না, ক্লাস্টারটাতে দাও, বুঝছো? যেখানে ক্লাস্টার আছে সেখানে দাও। তারপর দেখি, on the diagram mark a likely position for Sakurai's object during the final burst of fusion. আচ্ছা guys, what do you think? ফাইনাল বার্স্ট অফ ফিউশনের সময় কি ইনক্রিজ করবে স্টারের? একটু খেয়াল করে দেখি তো। This produces a sudden increase in the size বলছে and brightness. ব্রাইটনেসও বাড়বে, সাইজও বাড়বে। তাহলে যেহেতু সাইজ বেড়ে যাচ্ছে, কন্ট্রাক্ট করলে টেম্পারেচার বাড়ে গাইস, খেয়াল করো। কন্ট্রাক্ট করলে টেম্পারেচার বাড়ে, আর সাইজ যদি বাড়ে তাহলে ফিউশনের কারণে যতটুকু টেম্পারেচার বাড়ার কথা ততটুকু কি বাড়তে পারবে? নো, বিকজ সাইজ ইনক্রিজ করে। কিন্তু ব্রাইটনেসটা তো অবভিয়াস, তাহলে ব্রাইটনেস ইনক্রিজ করা মানে কি?
ব্রাইটনেস কে কার সাথে লিংক করব? লুমিনোসিটির সাথে। তাহলে ওর লুমিনোসিটি কি হবে? বেড়ে যাবে। বেড়ে গেলে ও কোন দিকে যাবে? এটাকে কোন ওয়ার্ড মার্ক করতে বলছে? লেবেল দিস y। ওকে, আমাকে y মার্ক করতে বলছে। এন্ড গেস হোয়াট গাইস, আমি কোন দিকে মার্ক করব? উপরে উঠবে আর বাদ দিকে যাবে। এদিকে দিতে পারি আমি। লেটস কল দিস y, উপরে, জাস্ট ওর উপরে। টেম্পারেচারটা কি হবে? একটু ডান দিকে। বুঝি নাই। টেম্পারেচারটা কি হবে? জানি না তো স্যার, আপনি বললেন না যে যখন মানে সাইজ কমে তখন টেম্পারেচার বাড়ে। হ্যাঁ, তার কারণ সাইজ বড় হলে তো টেম্পারেচার কমার কথা না। গাইস কথা বোঝার চেষ্টা করো, অস্থির হয়ে যেও না। কত মার্কের কোশ্চেন দেখো? 1 মার্ক। তার মানে 1 মার্ক তোমার লেভেলটা শুধুমাত্র কার দিকে পয়েন্ট করতেছে একটু চিন্তা করে অ্যানসার দিও। 1 মার্কের জন্য যেহেতু আমাকে কোথায় মানে কার দিকে পয়েন্ট করতেছে, মানে শুধুমাত্র কোন ফিচারটার জন্য আমাকে মার্ক দিবে। 1 মার্ক যেহেতু অনলি ওয়ান ফিচার এন্ড ইউ চুজ, তুমি কোন ফিচার চুজ করবা। তোমার কমন সেন্স কি বলে? আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট, আই রিয়েলি ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য টেম্পারেচার। আমি জাস্ট তোমাকে স্পেকুলেট করে বললাম যেহেতু সাইজ বাড়তেছে। আমি ইকুয়েশনটা দেখাই দেই। লুমিনোসিটি ইকুয়ালস সারফেস এরিয়া সিগমা টি টু দ্য পাওয়ার 4, রাইট? এখন টেম্পারেচার বাড়ার কথা কন্ট্রাক্ট যদি করে বাইরের থেকে নিয়ে এসে, কিন্তু সারফেস এরিয়া যদি বাড়ে, টেম্পারেচার যতটুকু বাড়বে সেটাকে ঠিক ততটুকুই আবার কম্পেনসেট করে দিবে। বিকজ উই অল নো কন্ট্রাক্ট করলে টেম্পারেচার বাড়ে আর এক্সপ্যান্ড করলে টেম্পারেচার কমে। এই লজিকে আমি বলছি টেম্পারেচারটাকে আমি না ধরি, টেম্পারেচার যা ছিল তাই রাখি। গাইস, এবার কি বুঝতে পারছো টেম্পারেচারের কথাটা? ওকে, বাট আমাকে ক্লিয়ারলি ব্রাইটনেস এর কথা বলছে। সো ব্রাইটনেস কে আমি লিংক করব কার সাথে? লুমিনোসিটির সাথে। এই জন্য হোয়াট ইজ ইট দ্যাট আই হ্যাভ ডান, আমি এক্স এর উপরে দিছি। এখন ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো ইউ দ্য মার্ক স্কিম, যে এই জায়গায় কিভাবে মার্ক করা হয়েছে। বাট এতবার আমি সলভ করছি, আমার মোটামুটি মুখস্থই আছে যে টেম্পারেচারের জন্য লেফট না রাইটে এটার জন্য কোনো মার্ক অ্যালোকেট করা নাই, যেহেতু মাত্র 1 মার্ক। স্যার একটা কোয়েশ্চেন। স্যার বলো। স্যার এক্সপ্যান্ড করলে কি ম্যাথটা বেড়ে যাবে? এক্সপ্যান্ড করলে মাস কেন বাড়বে স্যার? এক্সপ্যান্ড করলে কি কোনো কিছুর মাস বাড়ে? ধরো এয়ার কনভেকশনের সময় এক্সপ্যান্ড করে, এক্সপ্যান্ড করলে কি এয়ারের মাস বাড়ে? নো, ভলিউম বাড়ে। ভলিউম আর মাস তো এক জিনিস না, বুঝছো? ওকে, তুমি যদি কিছু বাড়াইতেই চাও কোন ওয়ার্ডটা ইউজ করতে পারো? কি বাড়বে? ভলিউম বাড়বে। গাইজ, এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? 4 নিয়ে গাইজ, 4টা কি এবার ক্লিয়ার? ওকে, 5 এ আসো। লাস্ট কোশ্চেন ফর টুডে। এটা করলে আমাদের একদম কোশ্চেন পেপার সহ থিওরি শেষ হয়ে গেল। তারপর আমরা একদম ইন্ডিভিজুয়াল পেপারসে ফোকাস করব। আর আমাদের ডেটস গুলা নিশ্চয়ই তোমাদের সাথে ডিসকাস করা হয়ে গেছে। এখন থেকে আমাদের ওয়েডনেসডেতে ইউনিট 4 আর থার্সডেতে ইউনিট 5। ওকে, ইউনিট 6 নিয়ে কিছু প্ল্যান করেন? ইউনিট 6 আরো পরে, ইউনিট 6 আরো পরে, নট নাও। ইউনিট 6 এখন করাইলে সব ভুলে খেয়ে বসে থাকবা। নাও ইজ নট দ্য টাইম ফর ইউনিট 6। ইউনিট 6 এর 90% জিনিস অলরেডি শেষ। দেয়ার আর আ ফিউ কনসেপ্টস ইউনিক টু ইউনিট 6, ঠিক আছে? সেগুলো আমরা দেখব। আর তুমি যদি ইম্পর্টেন্সও দেখো, ইউনিট 6 এ মার্ক কত? 60। ইউনিট 4 আর 5 এ মার্ক কত? ইউএমএস 120। আচ্ছা, বুঝছো? স্যার থার্সডে টাইমিংটা যদি 6:15 টু 7:45 করতেন তাহলে ঈশা নামাজটা জামাতে পড়তে পারতাম মসজিদে। এই মুহূর্তে আমাদের এখন খুব ইম্পর্টেন্ট আর সেফ। স্যার যাই তো স্যার, মানে নট আ বিগ ডিল। হ্যাঁ, ঠিক আছে। স্যার করে দেন একটু, আমারও ভালো হবে। তুমিও জামাতে নামাজ পড়ো? স্যার আমি ক্লাস করি।
হ্যাঁ ক্লাস থাকে তো 8টায় একটু একটু বসলাম। স্যার ফ্রি মানে পরে ক্লাস না থাকলে করে দিন, যদি ক্লাস থাকে তাহলে তো হবে না, ক্লাস নাই আমার কোনো, অসুবিধা নেই। এই টাইমে ফ্রি থাকি, অসুবিধা নাই। দেখি, কিন্তু 6:15 তো আরেক ভেজাল, এই ইয়া থাকে না, মাগরিবের নামাজ থাকে, তো তোমরা জীবনও 6:15 স্যার এ মাগরিব তো অনেক এখন আগায় গেছে 5:50 স্যার, হয়ে গেছে 5:50 স্যার। No. আচ্ছা, তারপর দেখি। Stars are formed from gas clouds within galaxies. As the gas cloud contracts, an extremely dense core at a very high temperature is formed. Within the core, the hydrogen begins to fuse into helium. Explain why the core must be extremely dense and at a very high temperature for fusion to take place. Core অনেক দুটো পয়েন্ট বলছে। Wait, guys, calm down. কোয়েশ্চেন পেপার সলভ করতেছি, অ্যাকচুয়াল এক্সামের জন্য প্রিপারেশন নিতেছি, কোয়েশ্চেন আমি দেখলাম, লেট মি অ্যাজিউম আই এম লুকিং এট দিস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আমার প্রথম কাজ কি, কত মার্ক এটা আইডেন্টিফাই করলাম। এখন 2 মার্কটা কোন কোন কিওয়ার্ডের উপরে বেস করে আমি কনস্ট্রাক্ট করব, সেগুলো আন্ডারলাইন করা দরকার না? আইডেন্টিফাই করার চেষ্টা করো তো গাইস, হোয়াট আর দ্য 2 কিওয়ার্ডস যেটার উপর বেস করে আমি আমার অ্যানসার কনস্ট্রাক্ট করব? এভরিওয়ান? Extremely dense, high temperature. Temperature and density. ভেরি হাই টেম্পারেচার। গাইস, এটা আমাদের নিউক্লিয়ার ফিউশনের সময় রিকোয়ারমেন্টস ফর ফিউশনে দেখছিলাম না? ডেনসিটির কাজ কি? টু মেইনটেইন আ সাস্টেইনেবল কোলিশন রেট, এটা হলো ডেনসিটির কাজ। আর ভেরি হাই টেম্পারেচারের রিকোয়ারমেন্ট কি? যেন নিউক্লিয়াই গুলার ইনাফ কাইনেটিক এনার্জি থাকে টু ওভারকাম দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন। স্যার ফোর্স অফ রিপালশন না ডেনসিটি ওভারকাম করে? কি বলতেছো এইসব? যে এক্সট্রিমলি ডেন্স তার মানে এক্সট্রিমলি ডেন্সের সাথে নাম কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, রিয়েলি? কি বললা এটা? রিপেল, ঠিক আছে। এটা তো অনেকবার দেখছি ক্লাসে। টেম্পারেচার অ্যানসারটা কি একটু রিপিট করা যাবে? আমি কি লিখে দিব অ্যানসারটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হয় স্যার। যে 2টা পয়েন্ট, এই যে এই সিকোয়েন্সে আমি যাব, পয়েন্টসগুলো দেখো। High density required to maintain a sustainable collision rate, point number 1. Very high temperature required to overcome the electrostatic force of repulsion. These are the 2 points. Asif, clear? স্যার Anav, clear? জি স্যার বলেন। সাস্টেইনেবল কোলিশন রেট, এই কোলিশন রেটটার কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করবে না, তো তাহলে ডেনসিটির সাথে কাইনেটিক এনার্জি রিলেশন কি? নট রিয়েলি। যত ডেন্স হবে তত কোলিশনের চান্স হাই হবে। অনেক হাই কাইনেটিক এনার্জি দিলা বুঝছো, কিন্তু মাইলস অ্যাপার্ট, তাহলে পার সেকেন্ডে রেট অফ কোলিশন কি হবে? অনেক কম না? কোরে তো এমনিতেই কাছাকাছি থাকে, তাও আবার কাছাকাছি কেন থাকে? এক সেকেন্ড, কাছাকাছি কেন থাকে? অনেক ডেন্স দেখে, এই জন্যই তো বলছে ডেনসিটিটা কেন একটা রিকোয়ারমেন্ট। তাহলে এই যে কাছাকাছি থাকে, তো আপনি তো বলেন ওভারকাম দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন, এটা ভেরি হাই টেম্পারেচারের জন্য। অফ কোর্স। দেন আবার হাই ডেনসিটির জন্য কাছাকাছি থাকে, এটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আচ্ছা, আমি বুঝছি তোমার কনফিউশনটা কই। আই থিংক আমি এটা একটু উঠাই দেই। স্যার এটা কোন ইয়ার ছিল? বলছি তো, কোনটা বলি নাই। এটা কোন ইয়ার ধরো দেখে বলি, সম্ভবত এই যে এই ইয়ার। কোন ইয়ার ছিল? This is Jan 15, question number 17.
Jan 15 question number 17. Jan 15 থেকে দুইটা কোশ্চেন করতেছি আজকে। Jan 15 question number 17. Mark করে রাখছো everyone? Yes, sir. Okay, নোটিস করো। এটা কি হলো? ওকে, আমি অনেক হাই টেম্পারেচার দিলাম। দেখো, এটা তোমার মনে থাকা উচিত যে এখান থেকেও এখানে টেম্পারেচার হায়ার দিলাম, এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচার হায়ার দিলাম আমি আরো। তো যত বেশি হাই টেম্পারেচার হবে, আই হোপ ইউ উইল রিমেম্বার যে মলিকুলার লেভেলে টেম্পারেচার ট্রান্সলেটস টু হোয়াট এভরিওয়ান? Energy of the molecules. Kinetic energy, like really high kinetic energy, অনেক হাই কাইনেটিক এনার্জি, অ্যাজ ইন এর থেকেও হায়ার দিলাম, ওটা ধরলাম কম। কিন্তু তুমি দেখো তো, এত কম হওয়ার সত্ত্বেও, বাই দ্য ওয়ে, এত কম বলতেছি আই ডোন্ট মিন এটা 100 ডিগ্রি, এটাও কয়েক 1000 ডিগ্রি আছে, নো প্রবলেম। বাট ইউ টেল মি, ওদের ভিতরে I did not mean collision with the walls of the container. I meant collision with themselves. You tell me, collision rate high কোথায় হবে? এই জায়গায় নাকি এই জায়গায়? Yes, sir. Of course এই জায়গায়। কেন? Because they are very dense. সারতাজ বুঝতে পারছো এবার? আচ্ছা, ডেনসিটির সাথে আমরা তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের রিলেশনটা কেন করলাম না? আমরা কেন ডাইরেক্টলি বলে দিলাম যে কলিশন রেট বেড়ে যায়? ডেনসিটির সাথে আমার গ্র্যাভিটি কেন লাগবে এখানে? কারণ ডেনসিটি বেশি হইলে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে, তাই অনেক কম ভলিউমে থাকবে। আমার ম্যাস তো সেমই আছে, গ্র্যাভিটি বেশি কেন হইতে যাবে? পুরো স্টারটাকে যদি আমি কনসিডার করি একটা সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না? আমি না হারাই গেছি কোন জায়গায়? আমি না বুঝতেছি না, এটা অ্যাস্ট্রোফিজিক্সটা কেমন জানি লাগতেছে। এরকমই তো অ্যাস্ট্রোফিজিক্স, সায়েন্টিস্টরাই তো বুঝে না, যারা লিখছে ওরাই কি বুঝে নাকি? সায়েন্টিস্টই যদি না বুঝে আমরা বুঝবো কেমনে? ওরা যতটুকু বুঝছে এতটুকু তোমাকে এখন জোর করে ফোর্স ফিট করতেছে, কি করবা? ওরা যতটুকু বুঝতে পারছে এতটুকুই বুঝতে হবে তোমার, বুঝছো? আচ্ছা স্যার, আচ্ছা আমি ইজি করে দিই, যাও গ্র্যাভিটি নিয়ে আসতে চাচ্ছ, ফাইন ফাইন ফাইন, ইজি করে দিই। দেখো আমি যদি বলি এই স্টারটার এটা সেন্টার, এই স্টারটার এটা সেন্টার, আরো ইজি করে বলতেছি এক্সাম্পল হিসাবে, ও ধরলাম 100 কেজি, ও ধরলাম 100 কেজি। সেন্টারে যদি চিন্তা করি, গ্র্যাভিটেশনাল ফোর্স পুরাটার জন্য যদি চিন্তা করি, ম্যাস যেহেতু সেম, গ্র্যাভিটেশনাল ফোর্সে কি কোনো চেঞ্জ আসবে? না। এবার বুঝছো? আচ্ছা, সো ওখানে ডেনসিটি বলে কাছাকাছি থাকবে, এইজন্য কলিশন রেট বেশি। অফ কোর্স। আচ্ছা, ওকে। আরো ইজি করে বলি, ধরো ক্লাসরুমে, এখন তো সোশ্যাল ডিস্টেন্স করে বসতে হবে, ক্লাসরুম খুলে গেল, আমি যদি ক্লাসরুমে একদম জাতাজাতি করে বসাই তোমাদেরকে, অথবা সেপারেটলি মানে সোশ্যাল ডিস্টেন্সিং প্রোটোকল মেনটেন করে বসাই, আমি যদি টোটাল ম্যাস কনসিডার করি, will there be any change in the mass of the entire classroom? তুমি বলো। না। না, this is the idea. আর স্যার হাই টেম্পারেচারের সাথে রিপালশনেরটা কেমনে আসলো, ওটা একটু বুঝিয়ে ক্ল্যারিফাই। এটা অনেক ইম্পর্টেন্ট, হাই টেম্পারেচারের সাথে রিপালশন কিভাবে লিঙ্কড, দ্যাট ইজ সামথিং রিয়েলি ইম্পর্টেন্ট, সেটা বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। I hope you will remember this equation, kinetic energy
equals 3/2 kT molecular level as in particle level particle theory বা kinetic theory অনুযায়ী kinetic energy depends on কার মানে কি টেম্পারেচার তার মানে টেম্পারেচার যত বেশি হবে আমার kinetic energy তত বেশি এখন নিউক্লিয়ার কথা বলতেছি we all know অ্যাটম না কিন্তু নিউক্লিয়াই গুলা কি চার্জ পজিটিভ চার্জ আমি দুইটা পেয়ার অফ নিউক্লিয়াই নিলাম I take two pair of nuclei খেয়াল করে দেখো ফারদিন তুমি কোশ্চেনটা একটু ইসে বলো তো মাইক্রোফোনে বলো দেখে সবাই একটু শুনুক তোমার কোশ্চেনটা স্যার হায়ার টেম্পারেচার কি স্যার মিন করে হচ্ছে হায়ার কাইনেটিক এনার্জি রাইট অফকোর্স এই যে তাহলে স্যার ওকে স্যার তাহলে স্যার ডেন্স কোরের যে প্রতি যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটা কি স্যার কাউন্টারঅ্যাক্ট করে হায়ার কাইনেটিক এনার্জিটা সো দ্যাট দি রেট অফ কোলিশন ইজ সাস্টেইনেবল আমি এই পার্টটাই তোমার কোশ্চেনের বুঝি নাই মানে কে কাকে কাউন্টারঅ্যাক্ট করবে মানে স্যার হচ্ছে the thing is higher temperature হচ্ছে corresponds to higher kinetic energy right yes তাহলে এটা বুঝছি আমি পরে হ্যাঁ স্যার intrinsic যে gravitational force টা আছে স্যার সেটা কি স্যার counteract করে না স্যার ব্যালেন্স করে so that the rate of collision remains না গ্র্যাভিটি কে কাউন্টারঅ্যাক্ট করে কে জানো is the radiation pressure not the kinetic energy একদম মেইন হ্যাঁ বুঝছো জি স্যার মেইন সিকোয়েন্স যখন আমরা দেখতেছিলাম মেইন সিকোয়েন্সের ডেফিনিশনে যাইতো একটু মেইন সিকোয়েন্স why does a main sequence star maintain its fixed size একটা মেইন সিকোয়েন্স স্টার ওর সাইজটা এরকম ফিক্সড মেইনটেইন করে কিভাবে আর কেমনে মনে করে দেখো তো মেইন সিকোয়েন্সে what happens is gravitational pressure direction কোন দিকে হয় inward gets balanced by radiation pressure outward so there is the pressure like balancing of course pressure তো definitely আছে right ঠিক আছে স্যার স্যার রেডিয়েশন প্রেসারটাই কি এটা কি কাইনেটিক এনার্জি এন্ড দ্য লাইক রিপালশন দ্য ফোর্স অফ রিপালশন বিটুইন দ্য মলিকিউলস এখানে তো এখনো কোলাইড মানে করেই নাই কম্বাইন হয়ই নাই তো এই কাইনেটিক এনার্জি তো আগে আসতে পারে না এই কাইনেটিক এনার্জি আসতেছে টেম্পারেচার থেকে আগে এটা শেষ করে নেই এরা দুইজন একজনের দিকে আসা স্টার্ট করলো 10 মিটার পার সেকেন্ডে আর এরা দুজন একজনের দিকে আসা স্টার্ট করলো 100 মিটার পার সেকেন্ডে ইউ টেল মি এদের দুজনের ভিতরে কার কোলাইড করার চান্সেস হায়ার মানে একদম টাচ করে কোলাইড করার চান্সেস হায়ার কার লেফটারটার নাকি রাইটারটার হোয়াট ডু ইউ থিংক রাইটারটার কেন রাইটারটার চান্স হায়ার লেফটারটার চান্স কম কেন ওর প্রবলেমটা কি দেখো কথা হচ্ছে নিউক্লিয়াই নিয়ে রাইট কথা হচ্ছে নিউক্লিয়াই নিয়ে নিউক্লিয়ার চার্জ কি হয় পজিটিভ যখন দুইটা পজিটিভলি চার্জড বডি একটার দিকে আসা স্টার্ট করবে কোলাইড করার পরে ফিউশন এগুলো অনেক পরের কথা যখন কাছে আসা স্টার্ট করবে ওরা তো একজনকে রিপেল করা স্টার্ট করবে তাহলে এই ফোর্স অফ রিপালশনটা ওভারকাম করে একজনের কাছে আসতে হবে তো ওভারকাম কখন করতে পারবে when they start off with a higher kinetic energy আর কাইনেটিক এনার্জি কার উপর ডিপেন্ড করতেছে টেম্পারেচার এবার কি ক্লিয়ার স্যার আমি তো বাকিটা রেকর্ড দেখে নিই ক্লাস শুরু হয়ে গেছে তো তুমি না বলছো 8:15 এ ক্লাস তোমার না স্যার আমি তো বললাম যে 6:15 এ শুরু করতে বলছিলাম স্যার আপনাকে 8টায় ক্লাস আমার ও কার ক্লাস সাইম স্যার ঠিক হয়ে গেছে না স্যার উনি যে আরেকজনকে দিয়ে ক্লাস নিচ্ছে কয়েকদিন মানে লাস্ট উইকের থেকে শুরু করছে ওকে ঠিক আছে তবে দেখি as the gas cloud contracts the internal energy of the system increases ওটা দেখো ইন্টারনাল এনার্জির কথা বলছে contract করলে internal energy increases explain how energy conservation applies to the system during this period of contraction দেখো
এটা আমার সেন্টার, দিস ইজ স্টিল মাই সেন্টার। আমি উপরে একটা পয়েন্ট কনসিডার করলাম, এই পয়েন্টটা এই জায়গায় ছিল আগে, দেখো গাইস এই পয়েন্টটা এই জায়গায় ছিল সেন্টার থেকে দূরে, এই পয়েন্ট এখন কোথায় চলে আসছে? ওর পজিশন কি বাড়লো নাকি কমলো খেয়াল করে দেখো তো। ইফ ইউ লুক ভেরি ক্লোজলি ইউড সি যে ও নিচে আসছে। এটা নামা মানে কি গাইস? ইউ টেল মি, যে কন্ট্রাক্ট করলো, তুমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে কনসিডার করি, এই পয়েন্টটা এখানে আসলো, তাহলে কি ওর potential energy, gravitational potential energy বাড়বে নাকি কমবে? Just by looking at the diagram, can you identify this part guys? সেম থাকবে স্যার। Pretty obvious, of course, gravitational potential energy কমে যাবে। তাহলে আমার ফার্স্ট পয়েন্ট কি হবে? The gravitational potential energy decreases as the star contracts. Point number 1. স্যার ম্যাস সেম থাকলে কেন কমবে? বুঝি নাই। সেম থাকলে কেন কমবে? কি সেম থাকলে? mass of the star. ম্যাসের সাথে তো আমার জিভি ডিপেন্ড করে না, জিভি ডিপেন্ড করে পজিশনের সাথে। পোটেনশিয়াল ডাজ ইট ডিপেন্ড অন ম্যাস? আচ্ছা আচ্ছা, না। গাইস ট্রাস্ট মি, এটা ভুলে যাবা, ডায়াগ্রামটা একটু কপি করে রাখো প্লিজ, ডায়াগ্রামটা কপি করে রাখো, এই যে কন্ট্রাকশনের পার্টটা। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে as the star contracts। আচ্ছা, দুইটা জিনিস বললো তো, এটা লেখার জন্য আই গেট 1 মার্ক। তারপরে জিজ্ঞেস করছে হাউ এনার্জি কনজারভেশন, একটা কমা মানে কি আর একটা বাড়া। কোশ্চেনে কিন্তু বলেই দিছে যে কোনটা বাড়বে, ইন্টারনাল এনার্জি নাকি ইনক্রিজ করবে। তাহলে এই পয়েন্টটাকে কিভাবে লিংক করে বলা যায়? দ্য ডিক্রিজ ইন গ্র্যাভিটেশনাল potential energy is equal to the increase in internal energy. এই দেখো তো এবারটা ক্লিয়ার নাকি? Sir, internal energy na is the sum of kinetic energy and potential energy. হ্যাঁ, তো এখানে তো কাইনেটিক এনার্জির ব্যাপারে কিছু বললাম না। আচ্ছা, ইন্টারনাল এনার্জি যখন আমরা গ্যাস নিয়ে কথা বলি, রাইট? জি জি। এটা তো পুরোটা গ্যাস নাকি আমি তো জানি না। আচ্ছা, গ্যাস ক্লাউড বলতো, হ্যাঁ হ্যাঁ ক্লাউড বলছে, ইয়েস ইয়েস, তাহলে কোনো ডাউটই নাই। আচ্ছা, তাহলে জিপি কমা মানে কি? তাহলে ইন্টারনাল এনার্জি বলতে তাহলে এখানে কি বাড়তেছে তুমি বলো? কাইনেটিক এনার্জি বাড়তেছে। এক্স্যাক্টলি। ওকে, এবার বুঝতে পারছো? তো এটা মেনশন করব না? কেন মেনশন করতে হবে? ইন্টারনাল এনার্জি বলছে তো খালি। ক্লিয়ার? তারপর দেখি, explain how fusion of hydrogen into helium in the core enables large amount of energy to be released. Fusion কেমনে এনার্জি রিলিজ করে? গাইস ফিউশন হোক আর ফিশন হোক, I can assure you দুইটাতে আমার এক্স্যাক্টলি সেম অ্যান্সার। আমাকে যদি এই কোয়েশ্চেনটাই ইনডাইরেক্টলি এভাবে জিজ্ঞেস করতো, explain how fission of uranium enables large amount of energy to be released, একদম হুবহু এই তিনটা পয়েন্ট লিখতা। আমি তাহলে ফার্স্টে বলি, আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি গাইস, খুব কেয়ারফুলি নোটিস করে দেখো। আচ্ছা, কেমিস্ট্রির একটা টার্ম আছে রিঅ্যাক্ট্যান্ট। গাইস রিঅ্যাক্ট্যান্ট মানে কি কেমিস্ট্রিতে বলতে পারবা? এনিওয়ান? যেগুলো দিয়ে রিঅ্যাকশন হয় ইনিশিয়াল, এগুলো দিয়ে রিঅ্যাকশন হয়। আচ্ছা, তো রিঅ্যাক্ট্যান্টরা রিঅ্যাকশন হওয়ার পরে কি হয়? হোয়াট ইজ দ্য নেম? প্রোডাক্ট। আচ্ছা, আমি ফিউশন প্রোডাক্টও বলতে পারি। ক্যান আই সে mass of the reactants
is আচ্ছা উল্টায় বলি mass of the fusion product is smaller than the mass of the reactants. I start with this. Fusion product helium আসছে ধরো হাইড্রোজেন দিয়ে, তুমি সবগুলা হাইড্রোজেন কে অ্যাড আপ করে ম্যাস অ্যাড আপ করে দেখবা যে প্রোডাক্ট যেটা হিলিয়ামটার এটার ম্যাসটা স্মলার ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন গুলার থেকে। বাকি ম্যাস কই গেল গাইস? Converted to energy. Yes. The mass deficit corresponds to the release of energy. 2 মার্ক হইলো। থার্ড মার্ক কিসের জন্য? This gives you 2 mark, right? According to তুমি লাগাই দিতে পারো, তুমি একটা according to লাগাই দিতে পারো, according to কি বলতে পারবা guys? Equals mc square. Exactly. According to E equals mc square. The mass deficit কমা দিয়ে লাগাই দেই del m, ডেল্টা দিয়ে দিও সামনে, corresponds to the release of energy E. আর সি কি স্পিড অফ লাইট, এটার বলার দরকার নাই। এই যে 2টা পয়েন্ট আমার হয়ে গেল গাইস। অ্যানসার কনস্ট্রাক্ট করতেছি, দিস আর নট মার্ক স্কিম পয়েন্টস। তোমাকে আমি মার্ক স্কিম খুলে দেখালে দেখবা একদমই এভাবে লেখা নাই। মার্ক স্কিমে একদম পুরোপুরি ডিফারেন্ট ওয়েতে, এন্ড মার্ক স্কিমস আর মেড ফর ইওর এক্সামিনার্স, নট ফর ইউ এন্ড আই। দিস ইজ দ্য অ্যানসার, রাইট? আচ্ছা, ক্যান ইউ আইডেন্টিফাই? দিস গিভস মি 2 মার্ক, রাইট? থার্ড মার্কটা কিসের জন্য, কোন পয়েন্টসটাকে অ্যাড্রেস করার জন্য আমাকে থার্ড মার্ক দিবে? কেউ আইডেন্টিফাই করতে পারবা? হোয়াট ইজ দ্য থার্ড মার্ক? হাইড্রোজেন ইনটু হিলিয়াম। না, হাইড্রোজেন ইনটু হিলিয়ামের কথা হয়ে গেছে, বাকি আছে Large amounts of energy. yes, this is the point. লার্জ অ্যামাউন্ট অফ এনার্জির কথা বলতে বলছে। লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি গাইস, একটা ফিউশনে এনার্জি কিন্তু খুবই স্মল, কিন্তু এত লার্জ অ্যামাউন্ট তাহলে কিভাবে প্রোডিউসড হয়? একটা ফিউশন যখন হয়, অ্যাজ ইন 4টা হাইড্রোজেন বা ডিউটেরিয়াম ট্রিটিয়াম মিলে যখন একটা হিলিয়াম অ্যাটম ফর্ম করে, হিলিয়াম নিউক্লিয়াস ফর্ম করে, ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট অফ এনার্জি। তাইলে একটা ফিউশনে এত স্মল কিন্তু এত লার্জ অ্যামাউন্ট তাহলে কোথার থেকে আসে? এনি আইডিয়াস? The idea is fusion rate. মাথায় ঢুকাও guys, the idea you have to focus on is rate of fusion. দেখো, even though energy release per fusion is small, the rate of fusion is very high, which causes, এটা লেখার দরকার ছিল না, জাস্ট বোঝানোর জন্য বলে দিচ্ছি। এক্সাম্পল বলি, আমি জানি এটা হয়তো বা রিলেট করতে পারতেছো না, জাস্ট শুনো। আমি বললাম একটা ফিউশনে ওয়ান ফিউশন বা এনার্জি ইন, আমার এটা স্ট্যাটিক পারতেছে, একটু ওয়েট করো, একটু ওয়েট প্লিজ। দেখো এবার energy in one fusion ভ্যালু দিলাম আমি, একটা ফিউশন রিঅ্যাকশনে এনার্জির ভ্যালু দিলাম আমি, লেটস সে, একটু ওয়েট প্লিজ। ওকে, এনার্জি ইন ওয়ান ফিউশন ভেরি স্মল একটা ভ্যালু দিলাম 0.1। অফকোর্স এত লার্জ না 0.1, কিন্তু প্রত্যেক সেকেন্ডে ফিউশন হচ্ছে, লেটস সে, এনার্জি ইন 10 to the power 10, মানে কয়েক বিলিয়ন, জাস্ট একটা র্যান্ডম নাম্বার বললাম, এর থেকে আরো অনেক লার্জ ফিউশন হইলে দেখো তো, ইউনিটারি মেথড 0.1 into 10 to the power 10,
এটা করলে ভ্যালু কত আসে দেখো তো, এনার্জির ভ্যালু 10 টু দ্য পাওয়ার 9 না? গাইস এই পার্টটা কি বুঝতে পারছো সবাই মাত্র যা বললাম? 10 to the power 9. Guys, don't you think this is a very large value? 10 to the power 9 বিশাল বড় একটা ভ্যালু। তাহলে একটা ফিউশনে এনার্জি রিলিজ অনেক অল্প, কিন্তু প্রত্যেক সেকেন্ডে একটা হিউজ নাম্বার অফ ফিউশন হচ্ছে। তো প্রত্যেক সেকেন্ডে হিউজ নাম্বার অফ ফিউশনকে ফিজিক্সে আমরা কি বলি? রেট অফ ফিউশন। এবার অ্যান্সারটা দেখো তো গাইস, আর কপি করে রাখো। কই ছিল? এই যে, দিস ইজ ইওর অ্যান্সার। Everyone copy this, তারপর নেক্সট সাথে যাচ্ছি, একটু তাড়াতাড়ি প্লিজ। শেষ হলে বলো গাইস, কারো যদি বুঝতে প্রবলেম হয় প্লিজ রিকোয়েস্ট করতেছি আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। অ্যাস্ট্রোফিজিক্সের আজকের পরে কিন্তু আর এটা নিয়ে কোনো ডিসকাশন নাই, সেপারেটলি একদম ইউনিটারি মেথড ক্লাস 4-5 এর জিনিসের এক্সাম্পল 10 আমি দেখাই দিলাম। শেষ হলে বলো তাড়াতাড়ি। স্যার একটু স্ক্রল আপ করবেন। স্যার 5A1 টা একটু দেখাবেন, এটা অ্যানসারটা কপি করতে পারিনি। স্যার 5 এর A1 এই যে A1 দুটো একসাথে থাকলো, যার যেটা কপি করতে হবে তাড়াতাড়ি করে নাও প্লিজ, তাড়াতাড়ি। শেষ everyone? Guys, are we all done? Yes, sir. ওকে নেক্সটে যাই, নোটিস করো সবাই। Hertzsprung-Russell diagram is used by astronomers to show the relationship between luminosity and temperature for stars. Complete the temperature scale on the Hertzsprung-Russell diagram. Guys, HR diagram এ temperature স্কেলটার ওয়াটটা কি বলতে পারবা গাইস? ক্লাসে অনেকবার বলছিলাম, এল দিয়ে ওয়াটটা জোরে বলো। Guys, what is the word? তোমরা কি কথা শুনতেছো না? কোশ্চেনটা রিপিট করেন স্যার। HR ডায়াগ্রামে টেম্পারেচারের স্কেলটার একটা নাম আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কেল অফ দ্য টেম্পারেচার? এল দিয়ে ওয়ার্ড, সেটা বলে দিচ্ছি। লগারিদমিক। হ্যাঁ, লগারিদমিক স্কেল, এক্স্যাক্টলি। নাও এটা যদি 5000 হয়, লেটস কল দিস 2500। 5000 এটা কত হবে? 7500। তাহলে কিন্তু আমার অ্যারিথমেটিক হয়ে গেল 10,000 এক্স্যাক্টলি 10,000
এটা কত হবে 20. 20,000 20 এই তো দিস ইজ দ্য আইডিয়া সো দেখি স্টার এ লুমিনোসিটি বলছে 0.001 তার মানে 1 2 3 minus 3 10 to the 8000 এ এটা তাহলে কি হবে গাইস এনি আইডিয়াস এটা কোন টাইপের স্টার হবে হোয়াট ডু ইউ থিংক white dwarf এ অফ কোর্স লুমিনোসিটি অনেক কম 1 থেকে কম দেখাই যাচ্ছে 1 থেকে কম যদি হয় এই জায়গায় ডেফিনেটলি দিস ইজ এ আগে এখানে মার্ক করে রাখলাম চারটা টাইপ কি হবে হোয়াইট ডোয়ার্ফ লিখলাম না এখানে বুঝে নিও 0.1 এটা মেইন সিকোয়েন্স 4000 যদি হয় 160 will be somewhere over here আর টেম্পারেচার দেখো 160 3600 this is my red giant এটা দেওয়াই আছে 160 এদিকেই আছি বাট টেম্পারেচার কিন্তু অনেক হাই somewhere over here 13000 তাহলে এই পয়েন্টটাকে কি বলবো গাইস ডি everyone Yes, sir. main sequence is in main sequence সবাই এটা বুঝতে পারছো on the space where A and B is located এটা তো করে ফেললাম একবারেই Polaris is the nearest variable star to the earth and is an example of standard candle কে আমরা সবাই জানি recent measurements indicate that Polaris may be significantly closer last question guys একদম অল্প টাইম বাকি এটা শেষ করলেই will be done for the day and will be done with astrophysics প্লিজ কেয়ারফুলি নোটিস করো কোন জায়গায় প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো স্যার কি স্যার বলেন বি স্টারটা মেইন সিকোয়েন্স কিন্তু এটা লুমিনোসিটি তো কমই অনেক ডিটারও তো অনেক বেশি তাহলে মেইন সিকোয়েন্স কি ফ্ল্যাট লাইন মেইন সিকোয়েন্সের দিকে তাকাও ইজ দ্য মেইন সিকোয়েন্স আ হরিজন্টাল ফ্ল্যাট লাইন যেখানে আমার টেম্পারেচার বা ভার্টিক্যাল ফ্ল্যাট লাইন যেখানে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট খালি লুমিনোসিটি বাড়তেছে নো ডায়াগোনাল তো তার মানে কি মেইন সিকোয়েন্সে ভেরি হাই টেম্পারেচার ভেরি হাই লুমিনোসিটি স্টারস যেরকম মেইন সিকোয়েন্সে বিলং করে সিমিলারলি ভেরি লো টেম্পারেচার এন্ড ভেরি লো লুমিনোসিটি স্টারও আমার মেইন সিকোয়েন্সে বিলং করে বুঝতে পারছো জুমানা হ্যাঁ কোশ্চেন দেখি লাস্ট পার্ট recent measurements indicate that Polaris may be significantly closer to the earth than previously thought explain why this would have a significant impact on our estimation of the age of the universe এই টাইপের কোশ্চেন গুলা I have seen in my experience অনেক স্টুডেন্টরা ইনক্লুডিং মাইন একটা অনেক লার্জ পার্সেন্ট অফ স্টুডেন্টসরা একদম ছেড়ে দিয়ে চলে আসে কিচ্ছু লিখে না যখন আমি ওই কপি আসে তো এটিএসএ দেন আই সি যে একদম ব্ল্যাঙ্ক রেখে দেয় লিংক করার চেষ্টা করি গাইস হোয়াট ডু আই ফোকাস অন একটা তো ফোকাস পয়েন্ট লাগবে যেটার উপর বেস করে আমি আমার পুরো আইডিয়াস গুলা ডেভেলপ করব অ্যানসারটা কনস্ট্রাক্ট করব ক্যান ইউ আইডেন্টিফাই হোয়াট দ্যাট ফোকাস পয়েন্ট ইজ এনিওয়ান Hubble's constant এটা নিয়ে কাজ করি আগে একটু এজ অফ দ্য ইউনিভার্স নিয়ে একটু কথা বলি recent measurements indicate that Polaris may be significantly closer good দেখো Polaris জিনিসটা কি উপরে যাই দেখি Polaris is the nearest variable star to the earth and is an example of standard candle Polaris টা হলো nearest variable star ওকে আমি যদি ভিডি গ্রাফের দিকে তাকাই if you look at VD graph আগে দেখছিলাম আগে ভাবতাম পোলারিস ছিল এই জায়গায় ডিসটেন্স বেশি কিন্তু এখন দেখতেছি
পোলারিস নাকি এই জায়গায়? What do you think this is, guys? এই ডিস্টেন্স ট্রাভেল করতে স্টারের যে টাইম লাগলো, এই ডিস্টেন্স ট্রাভেল করতে কি আমার সেম টাইম লাগবে? না। বিগ ব্যাং থেকে স্টার্ট করে নো। আর এই ডিস্টেন্সে পৌঁছাইতে যে টাইম লাগে, we know guys what is the name of this time. This is what we call the age of the universe. তাহলে যেহেতু এবার ক্লোজার, এই যে এটা নিয়ে আমরা ডিসকাসও করছি, আমি যদি এটা এখন এই জায়গায় দেখাই, this is what we have discussed over here as well, যে 1/h0 t, এই ডিসটেন্স রিচ করতে যে টাইম লাগে, this is what we call the age of the universe. এটা ক্লাসে ডিসকাস করা হয়ে গেছে। নাও ক্লোজার মানে কি? এই ডিস্টেন্স রিচ করতে এখন টাইম লাগবে কম, তার মানে এই ডিস্টেন্সটা মানে এই করেসপন্ডিং টাইমটাকেই তো we refer to it as the age of the universe. এখন এটাকে কিভাবে দেখা যায় নোটিস করে দেখো। Question number 17. পয়েন্টস গুলো একটু দেখো গাইস, অনেকগুলো আইডিয়াস একটা একটা করে দেখবো। পোলারিস ক্লোজার থাকলে its known luminosity would be less than that had been thought. Distances to the other astronomical bodies would be less than that had been thought. Hubble's constant would be greater than that had been thought. Age of the universe, এই যে মাত্র যেটা বললাম ভিডি গ্রাফ থেকে, would not be as old as it had been thought. দেখো তো গাইস, লিংক করতে পারতেছো নাকি? স্যার ফার্স্টের পয়েন্টটা না বুঝতেছি না। Sir, second point. সেকেন্ড পয়েন্টের প্রবলেম, তোমার ফার্স্ট পয়েন্টের প্রবলেম। ওকে, ইউ নো হোয়াট, আমি তো অফকোর্স বুঝাইতেই পারি, বাট লেটস সে আমি নাই, টেক মি আউট অফ দ্য পিকচার। মনে করো তুমি নিজে একটা পেপার সলভ করতে বসছো, যেটা আমি তোমাকে হোমওয়ার্ক দিছি, কোয়েশ্চেন তুমি সলভ করছো, এই পার্টে এসে আটকাই গেছো, সব শেষ, তুমি মার্ক স্কিম দেখলা, কিচ্ছু বুঝলা না, হোয়াট ডু ইউ ডু? এক্সামিনার রিপোর্ট। বাট আনফরচুনেটলি এক্সামিনার রিপোর্ট একটা ছোট্ট প্রবলেম, এটা একটা জেনারেল পেপার, এন্ড আই থিংক ইউ নো জেনারেল পেপারের প্রবলেমগুলো কি গাইস। তাহলে এই টপিক নিয়ে রিসার্চ করতে বসবো? না না না, রিসার্চের জন্য টাইম লাগবে না, অ্যাট লিস্ট দাঁড়াও দেখা দিচ্ছি, Jan 15 এক্সামিনার রিপোর্ট ইউনিট 5 কোশ্চেন নাম্বার 17, এই যে এরকম থাকে, আই ডোন্ট লাইক দিস এট অল। লাস্ট পার্টটা তাকায় দেখি, দিস ওয়াজ অফ কোর্স পোরলি অ্যান্সার্ড। তখন আমি তোমাকে আগেই বলছি যে আই নো যে অনেক স্টুডেন্ট একদম খালি রেখে চলে আসে, কিচ্ছু লিখে নাই, did not appreciate the importance of nearby standard candles in calibration of our astronomical distance measurements. Those who did sometimes went on to lose marks due to referring to changes rather than increase or decrease. A number of answers were seen which just referred to the relationship between Hubble's constant and age of the universe. তুমি যদি just Hubble's constant and age of the universe লিখে দাও, t equals to 1/h0, এটা তোমাকে জীবনও মার্ক দিবে না। এখন you must be wondering, সবই তো ঠিক ছিল, এই জায়গাটাতে আমার খুব প্রবলেম মনে হচ্ছে। ক্যালিব্রেশন গাইস, এখানে ক্যালিব্রেশনের কাহিনী কেন আসলো? Do we all understand what calibration means, guys? Everyone? Yes sir. আচ্ছা, ক্যালিব্রেট করা মানে কি যদি তুমি বুঝে থাকো, এই আইডিয়াটা আমি একটু অ্যাপ্লাই করি এই জায়গায়, নোটিস করে দেখবা সবাই। খালি ডিস্টেন্সই না, আমার স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের কনসেপ্ট যদি তুমি আসো, দেখো স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের ডেফিনিশন কি? অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস অফ, তারপরের টার্মটা কি গাইস? অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস অফ, তারপরে কি? known luminosity. Exactly. So standard candle এর ডেফিনিশনই হলো অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস অফ known luminosity। যদি ক্লোজার হয়, ওর লুমিনোসিটিটা আমরা যেটা অ্যাজিউম করছিলাম এটা কি সেম থাকবে? অফ কোর্স নট। আমরা তো লুমিনোসিটিটা আসি কি দিয়ে? হাউ ডু উই অ্যারাইভ এট লুমিনোসিটি, তাই না? তাহলে আমার তো ওই ক্যালিব্রেশনের মেথডটাই রং।
luminosity would be different. এই যে আমার luminosity তো আর আমার সেম থাকতেছে না। এক সেকেন্ড দাঁড়াও। Jan 15 এই যে question number 17. Notice very carefully. এই যে closer থাকলে luminosity would be less than that had been thought. আর এই একটা না তো, তাহলে আমি যেইভাবে আমার পুরা আইডিয়াটা ডেভেলপ করছি, হাবলস কনস্ট্যান্ট এভরিথিং যেভাবে আমি বের করছি পুরাটাই আমার রং। যদি ক্লোজার হয় তাহলে হাবলস কনস্ট্যান্টের ভ্যালু কি হবে? গ্রেটার। যে হাবলস কনস্ট্যান্ট উড বি গ্রেটার দ্যান দ্যাট হ্যাড বিন থট। কেন? তুমি যদি গ্রাফে দেখো এখন কিন্তু আর জীবনও সেম থাকবে না। হাবলস কনস্ট্যান্ট যদি গ্রেটার হয়, এজ অফ দ্য ইউনিভার্সের সাথে হাবলস কনস্ট্যান্টকে লিংক করি কিভাবে গাইস? হাউ এক্স্যাক্টলি ডু উই লিংক? এজ অফ দ্য ইউনিভার্স t equals 1 by h naught. Hubble's constant যদি greater হয়, age of the universe would be smaller. Guys, is it clear now? আচ্ছা, now আমরা আগে লিখে দিচ্ছি। হ্যাঁ বলো বলো বলো। স্যার ক্লোজার হলে লুমিনাস মানে আমাদের অবজেক্টটা দেখতে আরো বেশি লুমিনাস মনে হবে না? আরেকবার বুঝি নাই কি? মানে কোনো মানে ডিসটেন্স যদি কম হয় তাহলে তো অবজেক্টটা দেখতে আরো বেশি লুমিনাস মনে হবে না? তুমি তো লিংকই করতে পারো না স্যার। যেটা চোখে দেখো দ্যাট ইজ নট লুমিনোসিটি, দ্যাট ইজ কল্ড ইন্টেন্সিটি। যে তোমার ব্রাইটনেস কতটুকু, লুমিনোসিটি তো নিজের ইন্টারনাল প্রপার্টি, যেটা ডিসটেন্সের সাথে চেঞ্জ হয় না। ও আচ্ছা, তাহলে বুঝছো? জি স্যার, মানে এটা নিজের প্রপার্টি, মানে নিজের। অফ কোর্স ডেফিনেটলি। আচ্ছা, where were we? ভুলে গেলাম। রাইট, হ্যাঁ। নেক্সট ক্লাসে ওয়েডনেসডে আমি লিখেই দিয়েছিলাম, ওয়েডনেসডেজ গুলো হবে আমাদের ইউনিট 4। গাইস ইউনিট 4 এখন আমরা কোন পেপার করতেছি? জুন 15। এটা কি শেষ করছিলাম? না স্যার, সেকশন বি বাকি। ওকে তাহলে জুন 15টা গাইস সবাই কমপ্লিট করে ফেলো বাই নেক্সট ক্লাস। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইস অন ওয়েডনেসডে। আল্লাহ হাফেজ। ওকে, আচ্ছা, আই থিংক আমার এটা নিয়ে আরেকবার একটু ডিসকাস করতে হবে। যে লাস্টের কোশ্চেনটা আমার কেন যদি মনে হচ্ছে সবার ক্লিয়ার না। স্যার কিছু বুঝি নাই স্যার। হ্যাঁ তাহলে বলতে হবে তো স্যার, না বললে আমি কেমনে বুঝবো? স্যার ওই আজকে টাইম শেষ হয়ে গেছে, না কোনো কিছু বললাম না। আমি তো আর মাইন্ড রিডার না, কিন্তু আই জাস্ট হ্যাড আ ফিলিং যে স্যার ক্যালিব্রেশনটা একটু বলবেন? মানে এটাই ক্যালিব্রেশনটাই আমি নেক্সট দিন ডিসকাস করব। আমাকে প্লিজ একটু রিমাইন্ডার দিও। আমার একদম আই হ্যাড আ ভেরি গাট ফিলিং, যেটা হয়তো তোমরা অনেকেই বুঝো নাই। সো ইটস ফাইন। নেক্সট দিন মানে নেক্সট ক্লাসে না, নেক্সট থার্সডেতে, বিকজ আমাদের এখন পুরো ডে ডিভাইড করা হয়ে গেছে। ইউনিট 4 এর জন্য হলো আমাদের ওয়েডনেসডে, আর ইউনিট 5 এর জন্য হলো আমাদের থার্সডে। Right, so next Thursday we'll discuss this first, then moving on to question paper. Okay? Okay sir, thank you. Okay, that's it for today. Allah Hafiz. The recording ta diye diyan sir. Of course, ঠিক আছে।